সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা জুমে আছো একটু বলো তো আমাকে যে কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর ফেসবুকেও যারা দেখছো তারা একটু আমাকে জি জানাও স্যার, যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। হ্যাঁ, ফেসবুকে যারা একটু দেখছো একটু বলো আমাকে যে অডিও ভিডিও ক্লিয়ার কিনা। ওকে, আজকে স্থিতিবিদ্যার কততম ক্লাস বলো তো? আর 7 নম্বর। 8.2। আচ্ছা, 8.2 এর সেকেন্ড ক্লাস তাই না? জি ভাইয়া। না, থার্ড লেকচার? জি ভাইয়া। লেকচার 2 না লেকচার 3 8.2 এর? স্যার লেকচার 2। ওকে, আচ্ছা তাহলে আমরা লেকচার শুরু করি। হ্যাঁ, লেকচার শুরু করি। আচ্ছা, তো গত ক্লাস নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো তো? স্যার 4-এর 2টা একটু দেখাই দিয়ে। 8-এর 2-এর 4-এর। আচ্ছা, ওকে, আমি দেখি ফেসবুকের ভিডিওটা ঠিক আছে কিনা। আচ্ছা, ওকে জনগণ, তো আর দেরি না করে এবার তাহলে শুরু করে দিই, আর কথাবার্তা নাই। ওকে, ডান। তাহলে আজকের লেকচারে আমরা স্থিতিবিদ্যা রূপন্তী প্রকাশনী থেকে ফলো করছিলাম, তাই না? মনে আছে কিনা বলো সবাই? স্থিতিবিদ্যা রূপন্তী জি প্রকাশনী থেকে ফলো জি করছিলাম, ভাইয়া, তাই না? রূপন্তী প্রকাশনী থেকে। হুম। সো রূপন্তী প্রকাশনী যেহেতু, তাহলে চলো আর কথা না বাড়াই। আচ্ছা হ্যাঁ, ফেসবুকের ভিডিওটা এবার পারফেক্ট। একটু সমস্যা ছিল ফেসবুকের ভিডিওতে, এই জন্য আমাকে একটু দেখতে হয়েছিল। নাও এভরিথিং ইজ অল রাইট। ওকে, সো চলো। তো রূপন্তী প্রকাশনীর আমাদের হচ্ছে, চলো আমাদের 8.2 পার্টে একটু যাই। লম্বাংশ থিওরি কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম। আজকে লম্বাংশ থিওরির অ্যাপ্লিকেশন আছে। হুম, উদাহরণের কোশ্চেন্সগুলো তোমাদেরকে দেখানো লাগবে কিছু, আমি সেগুলো দেখাবো। আচ্ছা, তো 8.2, ওকে। তো চলো জনগণ, কোশ্চেন নাম্বার 4 বোধহয় গতকালকে পড়াইছিলাম। 4-এর 1, 4-এর 2 লাগবে না, 4-এর 2 বাদ দাও। 5 থেকে শুরু করব। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 5, এবং আজকে ক্লাসে ইনশাল্লাহ 1.5 ঘন্টা ব্যাপী হবে। অর্থাৎ যদি আমি হচ্ছে ভালোভাবে ক্লাসটা নিতে পারি। ফেসবুকবাসী যারা আছো একটু রেসপন্স করো, সব ওকে কিনা একটু রেসপন্স করো। ফেসবুকে যারা আছো সখানে ক্লাস স্টুডেন্টস আছো একসাথে, রেসপন্স করো, বোবার মতো থাইকো না ফেসবুকবাসী। আর হচ্ছে জুমে যারা আছো সেম কথা, একটু রেসপন্স করবো। হ্যাঁ, না বুঝলে বা বুঝলে দুইটাই একটু রেসপন্স করো, আমরা সেভাবে আগাবো। কারণ স্থিতিবিদ্যা চ্যাপ্টারের অঙ্কগুলো একটু কঠিন, আমরা যেগুলো করাবো এগুলো একটু কষ্ট হবে বুঝতে। তারপরেও আমার চেষ্টা থাকবে যে প্রত্যেকটা জিনিস যেন তুমি ভালো বুঝতে পারো এবং বুঝে বুঝে তুমি যেটা আগাতে পারো, এই চেষ্টাটা আমার থাকবে। এবং সেভাবে দেখবো যে মজা করে করে সহজ করে করে আমরা কন্টেন্টগুলো পড়াই দিছি। ওকে, এভাবে ইনশাল্লাহ হবে হোপফুলি। আচ্ছা, সো আর আমি আরও চেষ্টা করবো একটা জিনিস, যারা প্রিমিয়াম কোর্সে আছো তারা তো জুম অ্যাক্সেস পাচ্ছ। আর ম্যাথেটার্সে আমরা পরপর কিছু ভিডিও আমরা এখন দিব, মানে লাইভ, যাতে কি হয়, যাতে হচ্ছে কমন অডিয়েন্সদের হচ্ছে কি হয় যে স্থিতিবিদ্যা নিয়ে একটা ভয় কাজ করে, অনেক কঠিন করে পড়ে বিভিন্ন জায়গায়। তো আমাদের এখানে আমরা কত সহজ করে এত কঠিন চ্যাপ্টারটা পড়তেছি, স্টুডেন্টসরা পড়তেছে, এগুলো যেন অ্যাটলিস্ট কমন অডিয়েন্সরা বা অন্যান্য অডিয়েন্সরা হচ্ছে জানতে পারে। ওকে, কারণ অনেকেই তো অনেক কিছু বলে, যাই হোক, সো সেগুলোর দিকে আর না যাই। তবে আমরা আমাদের জায়গাটাতে এখন অনেক বেশি সিনসিয়ারলি সার্ভিসগুলো মেনটেন করে যাচ্ছি বা করব। কঠিন চ্যাপ্টারটাও সহজ করে কীভাবে পড়তে হয়, কি এক্সাম্পল, এটা ওয়ান কাইন্ড একটা এক্সাম্পল আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করবো এই চ্যাপ্টার দিয়ে। ওকে, তো যাই হোক, চলো আমরা এবার আলোচনায় আসি। আমাদের 5-এর 1 নম্বর প্রশ্ন আমরা সিকোয়েন্সিয়ালি প্রায় সব অঙ্কই করে দিচ্ছি, এবং সব অঙ্কই করে দিব ইনশাল্লাহ। দুইটা অঙ্ক তো যদি একটা নিয়মের 8টা অঙ্ক থাকে, তার মধ্যে 5টা অঙ্ক করায় একটা অঙ্ক তো আমি হোমওয়ার্ক দিতেই পারি, তো সেটা কোনো ম্যাটার না, তাই না? সেটা কোনো ব্যাপার না। তো চলো অডিয়েন্স আসো, আমরা লেকচারে আসি তাহলে। সো এখানে দেখো 5-এর 1 নম্বর প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। কি বলছে দেখো, যে একই আনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত এ এবং বি বিন্দুতে এল দৈর্ঘ্য বিশিষ্ট
একটি তার, ওকে, এ ও বি বিন্দুতে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের প্রান্তদ্বয় বাঁধা আছে, ডাব্লিউ ওজনের একটি মসৃণ আংটা। এই একটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। অমসৃণ হইলে মানে টোটাল সিনারিও চেঞ্জ হয়ে যাবে, মসৃণ হইলে আমি কিছু শর্ত হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো। সো চলো, একটি মসৃণ আংটা তার বরাবর অবাধে এই অবাধে গড়িয়ে যেতে পারে। যদি অবাধে, মাথায় রাখো, অবাধে যদি গড়িয়ে যাইতে পারে তাহলে কাহিনী হচ্ছে এটা। ধরো যে আমি একটা সহজ এক্সাম্পল দিই, যে ধরো তোমার এখানে 10 মিটার বিশিষ্ট এই ডিস্টেন্সে দুইটা পয়েন্ট এ বি, আমি একটা ব্যাখ্যাটা দিয়ে দিই কারণ এই একটা বেসিকের উপর অনেকগুলো অঙ্ক আমরা করাবো এখন। ওকে, সো এ বি পার্ট, এবং এখানে ধরো তুমি এটা সুতার দৈর্ঘ্য ধরো যে 15 মিটার। এই যে সুতা এই সুতার দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। এখন কথা হচ্ছে তুমি যদি এখানে একটা আংটা লাগাই দাও, হ্যাঁ, এবং আংটার মধ্যে তুমি যদি এখানে যে 2 কেজি বা 1 কেজি বা 3 কেজি যাই হোক একটা ওজনের একটা বস্তুকে আংটার সাথে মিলে একটা মসৃণ আংটা লাগাই দাও, তাহলে বস্তুটা কি এরকম থাকবে বলো? সুতাটা কি এরকম এলোমেলো অবস্থা থাকবে? একটু বলো, একটা সুতা বাদলে তো এরকম এলোমেলো অবস্থায় থাকে, কিন্তু একটা আংটি সমকোণ এটা বলা যায় না, আর এটা আমরা শিওরলি বলতে পারবো না, তবে এই জিনিসটা স্ট্রেইট হয়ে যাবে, তাই না? প্রথম কথা স্ট্রেইট হয়ে যাবে, এবং এই স্ট্রেইট হওয়ার কিছু কাহিনী আছে। সেটা হচ্ছে ফার্স্টলি সুতাটা কিন্তু এই আংটার কারণে কিন্তু এটা এদিকে এদিকে দোলবে, তাই না? সরল দোলের মধ্যে দোলবে, দোলার পরে সেই জিনিসটা ঠিক মিডল পয়েন্ট বরাবর যদি কি হয় বলো, যদি এটা হচ্ছে মানে গিট্টু দেওয়া না হয়, গিট্টু দেওয়া না হইলে তখন ঠিক মিডল পয়েন্ট বরাবর এটা হচ্ছে স্থির হয়ে যাবে। দুইটা দড়ির মাঝখান বরাবর তো স্থির হবে, এইটার সাথে তুমি একটা দড়ি বাইধা এটার সাথে যদি কোনো একটা ভর ঝুলিয়ে দাও একটা আংটার সাথে, আংটাটা প্রথমে এরকম দুলবে, দুলতে আস্তে আস্তে দুলতে একটা পয়েন্টে স্থির হয়ে যাবে, এবং মাঝখানে সেটা স্থির হবে। আর মাঝখানে স্থির হবে কারণ দুইটা পাশ থেকে সে ইকুইভ্যালেন্ট ফোর্স পাচ্ছে, সো এই জন্যে মাঝখানে সে স্থির হবে। মাঝখানে স্থির হবে, তাহলে যদি যেহেতু মসৃণ আংটা দুই পাশে টান সমান, এই জন্য মাঝখানে স্থির হলে তখন দুই পাশেই টান কি হয়ে যাবে? সেম টান বল টি, টেনশন টি দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। দুইটা পয়েন্টেই ধরো এটাকে যদি আমি ও পয়েন্ট বলি, হ্যাঁ, ও পয়েন্টে দুইটা পয়েন্টে সেম টেনশন কাজ করবে। তোমরা কি এই কথাটা বুঝছো সবাই? বলো, একটু বলো। হ্যাঁ, ওকে, ফেসবুকবাসীরা রেসপন্স করলো প্রায় 150+ অডিয়েন্স আছে একসাথে। ওকে, ফেসবুকবাসীরা রেসপন্স করলো, হ্যাঁ, বুঝছো কি বুঝো না? আচ্ছা, ওকে, বুঝে গেছে। এখন এখানে সেকেন্ড কেসটা আমি বলি, এটা হচ্ছে ফার্স্ট কেস, এই কেসের আন্ডারে এই অঙ্কটা। সেকেন্ড কেস যেটা, সেটা হচ্ছে তুমি যদি আংটার মধ্যে একটা বল পি বল এখানে অ্যাপ্লাই করো, আংটার মধ্যে, নট রশির মধ্যে, আংটার মধ্যে একটা বল অ্যাপ্লাই করলা, তখন যেটা হবে অ্যাপ্লাই করে তুমি ধরো যে আংটাটাকে একটু সামান্য বামে সরাই ফেললা, একটা বল যদি আংটাতে অ্যাপ্লাইড হয়, তখন কি দুই পাশের টান চেঞ্জ হবে বলো? আচ্ছা, সহজ করে বলি, না, চেঞ্জ হবে না। এইটা হচ্ছে খুব ভালো একটা প্রপার্টিজ বা ভালো একটা বৈশিষ্ট্য, যে কারণ মসৃণ আংটার ক্ষেত্রে এই কাহিনীটা ঘটে। মসৃণ আংটা, ওকে, তখনও দুইটা পাশেই টান বল সেম থাকবে। এদিকে তুমি একটা পি বল প্রয়োগ করছো, তুমি আংটাতে বল প্রয়োগ করছো, আংটাতে বল প্রয়োগ করে তুমি আংটাটাকে সামনে নিচ্ছ, কিন্তু আর আংটা প্রয়োগ করছে হচ্ছে কিসে বল বলো তো? আংটার কেসে এখানে হচ্ছে আমাদের ডাব্লিউ ওজনের বল নিচে আছে, হ্যাঁ, আর আংটার জন্য হচ্ছে টি বল দুইটা আসতেছে, টেনশন বল দুইটা আংটার জন্য আসতেছে। তো তাইলে আমাদের অ্যাকচুয়ালি এই বল দুইটা সেম থাকবে যদি আংটাটা গিট্টু দেওয়া না হয় আর যদি অমসৃণ না হয়। মসৃণ অংকটা হইলে আংটার মধ্যে বল প্রয়োগ করে তুমি আংটাটাকে সরাই নিলা, দুইটা পাশে টেনশনটি সেম থাকবে। আর এটা তুমি বাসায় বসে যে কোনো একটা এক্সপেরিমেন্ট এরকম করতে পারো, হ্যাঁ, যে রশি দুইটাকে টাইট মানে বেঁধে একটা কিছুর মধ্যে বেঁধে হচ্ছে রশির যে টাইটটা হবে তুমি একটা আংটা দিয়ে, বা ঠিক না হচ্ছে ওই যে তুমি মেয়েদের যে রিংগুলো আছে, হ্যাঁ, হাঙ্গুলে দেওয়া যে রিং, তো এই রিং দিয়ে তুমি এক্সাম্পল এক্সপেরিমেন্টটা ভাষায় করতে পারো। রিংয়ের সাথে তুমি কি করলা বলো তো, যে একটা ভর ঝুলাই দিলা, হ্যাঁ, রিংয়ের সাথে ধরো যে একটা চাবি ঝুলিয়ে দিলা, চাবি রিং দিয়ে করতে পারো, অ্যাকচুয়ালি চাবি রিং দিয়ে এটা সহজে করা যাবে। তো সুতা দিয়ে বাঁধলা, তারপর আংটা তখন দেখবো যে পরিমাণ টেনশন পাচ্ছে দুইটা তার, হ্যাঁ, যদি স্থির অবস্থা রেখে দাও দেখবা যে আস্তে 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 দুলতে সেটা মাঝখানে এসে ফজ হয়ে গেছে। তারপর তুমি আংটাটাকে যদি বল প্রয়োগ করো, তুমি দেখবা যে টেনশনে ছিল, মানে যে পরিমাণ প্রেশার পাচ্ছিল তার দুইটা, তুমি চোখের দেখে দেখবা যে ওই একই প্রেশার হচ্ছে তুমি এই আংটাটাকে এদিকে সামান্য নিয়ে আসার পর, মাঝখান থেকে সামান্য ডানে বামে একদিকে নিলে হয়েছে, সামান্য ডানে বামে নিয়ে আসার পরও দেখবা যে একই পরিমাণ সিনারিও এখানে দেখতে পাচ্ছ। অর্থাৎ তখনও কি হবে, যে ওই পরিমাণেই টান টান অবস্থা থাকবে। শুধুমাত্র একটা কেসে টান চেঞ্জ হয় কখন, যদি তুমি গিট্টু দিয়ে দাও অথবা যদি তুমি অমসৃণ আংটা ইউজ করো, শুধুমাত্র তখন দুই পাশে টান চেঞ্জ হবে। আদারওয়াইজ এই দুইটা কেসে টান সেম থাকে, এবং এই দুইটা কেস নিয়ে আমরা আজকে ল্যাবরেটরি ব্যাখ্যা করব, ঠিক আছে? তো এটা নিয়ে একটা লাইন আছে যেটা আমি অঙ্ক করানোর সময় লিখে দিব, আর এটা এই স্টেটমেন্টটা এই অঙ্কের জন্য ইউজ হবে। আচ্ছা, তাহলে আমরা চলো বেসিক ব্যাখ্যাটা বললাম, কথাগুলো বললাম, হ্যাঁ,
ওকে, তাহলে এখন আপাতত এটা মেনে নিয়ে বাসায় একটা শর্ট এক্সপেরিমেন্ট করো, কারণ স্থিতিবিদ্যা এটা কমপ্লিটলি প্র্যাকটিক্যাল একটা হচ্ছে চ্যাপ্টার, এবং এটা বুঝতে একটু প্যারা খাইতে হয়। তারপরও যদি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে কন্ডিশনগুলো বুঝে রাখো, মনে রাখো, দেখবা যে অধ্যায়টা সহজ হয়ে গেছে। আমি আশা করবো ইনশাল্লাহ অধ্যায়টা অনেক সহজ থাকবে তোমার কাছে। তো চলো আমরা হচ্ছে আসি। ওকে, এই কেসটাতে নিয়ে আসি, এই কেসের ব্যাখ্যায় আসি। এবার দেখো, একই আনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত, অর্থাৎ এই যে ধরো এ এবং বি, আমি আর চেঞ্জ করতেছি না, একটা ফিগারের উপরে কাজ চালা দিচ্ছি। তাহলে এ বি, এইটার দৈর্ঘ্য হচ্ছে ডি, এ বি এটার দৈর্ঘ্য হচ্ছে কি বলতো ডি। ওকে, দিলাম। আচ্ছা, এবং এই যে টোটালটা দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য, এটা হচ্ছে সেই সুতা, হ্যাঁ, ওই সুতার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে যেহেতু এটা মাঝখানে পজ হয়ে যাবে, তাহলে এই সুতার দৈর্ঘ্যটা কিন্তু চেঞ্জ অর্ধেক অর্ধেক আকারে ডিস্ট্রিবিউট হবে। কারণ কি, মসৃণাংশটা কেসে মাঝখানে গিয়ে পজ হবে, তাহলে অর্ধেক অর্ধেক আকারে ডিস্ট্রিবিউট হবে, L/2 হবে। আচ্ছা, ওকে। আর ডাব্লিউ ওজন একটা বস্তু, এটা ধরা যায় সেই ডাব্লিউ ওজন একটা বস্তু, মসৃণ আংটা বরাবর আমাদের, হ্যাঁ, এই দেখা যায় টান বল টি, এই টি এর ভ্যালু হচ্ছে এটা, সেটা তোমাকে প্রুফ করতে হবে। তো কাহিনী যে জায়গায় দেখো, এই জায়গাটাতে, ওকে, তাহলে এই জায়গাটাতে আমরা এখানে কিন্তু একটা শর্ত তুমি অলরেডি পাইছো, সেটা হচ্ছে এইটা ঠিক মাঝখানে যাবে, L/2। তাহলে তুমি এখান থেকে তুমি যদি ডিরেক্ট লম্ব ড্র করো, এই পয়েন্টটা কিন্তু মধ্যবিন্দু হবে, এ বি ও, এটা ধরো যে সি বিন্দু দিলাম, আর ধরো এটা হচ্ছে ডি বিন্দু দিলাম, হ্যাঁ, এদিকে আসতেছে, এটা ডি বিন্দু দিলাম আমাদের শর্ত মিলানোর জন্য। ওকে, তো এটা না কিন্তু কাহিনী হয়ে গেছে, বুঝছো, এটা কিন্তু মাঝখান পয়েন্ট হয়ে গেছে, এটা মাঝখানে ছিল বলে এখানে যদি তুমি ড্র করো, তাহলে এইখানে এইটুকু বা এইটুকু D/2 হয়ে যাবে, এটা হচ্ছে L/2। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা যেহেতু মাঝখান পয়েন্ট দিয়ে গেছে, এই অ্যাঙ্গেল দুটো কি হবে, অবশ্যই সমান হবে। অবশ্যই কি হবে বস, সমান হবে। এই হচ্ছে থিটা। অনেকগুলো কথা কিন্তু এখানে বলে ফেলছি, এই কথাগুলাই সম্পাদ্যের মতো করে শর্টলি লিখবা, প্রশ্ন দেখে দেখে লিখবা, হ্যাঁ, যেখানে এ বি, যার দৈর্ঘ্য হচ্ছে ধরি এ বি ইকুয়াল টু ডি, হ্যাঁ, এবং হচ্ছে একটি মসৃণে যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের প্রান্তদ্বয় হচ্ছে ডাব্লিউ ওজনে একটি মসৃণ আংটা বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে। যেহেতু মসৃণ আংটাটি অবাধে গড়িয়ে যেতে পারে, সেই জন্য মসৃণ আংটাটি হচ্ছে ঠিক মাঝ বরাবর এসে স্থির হয়ে যাবে, এবং এক্ষেত্রে ধরো যে ও এ ইকুয়াল টু ও বি সমান টান বল টি, হ্যাঁ, ইকুয়াল টু টি, ওডি সমান হচ্ছে ওডি বরাবর ডাব্লিউ ওজন, এবং ও থেকে এ বি এর উপর লম্ব টানি বলতে পারো ওসি, তাহলে বিসি সমান হচ্ছে D/2, এবং এ ও সি বি ও সি সমান থিটা। তুমি এটা নিজের মতো করে, আমি জাস্ট র্যান্ডমলি যেটা যেভাবে পারছি বলে গেছি, তোমার মতো করে তুমি সম্পাদ্যের মতো করে ব্যাখ্যা দিবা, এখানে ভুলের কোনো চান্স নাই বা ভুল ধরবে না। কথাগুলো একটু গোছায়া লিখলেই হবে, আমরা কথাগুলো কিন্তু গোছায় লিখতে বলা হয় বা লিখবা, কথাগুলো একটু গোছায়া লিখবা, জাস্ট কাজ হচ্ছে এটা, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো তাহলে এখন চলো আমরা এবার ও বিন্দুতে এই যে টান বল টি, আচ্ছা, এখানে কিন্তু পি বলটা নাই, পি বলের কেস কিন্তু এখানে না, হ্যাঁ, ওকে, সো পি কিন্তু এখানে নাই, আরেকটা কেস দেখানোর জন্য পি দিছিলাম তখন। আচ্ছা, সো টান বল টি এবং নিচে হচ্ছে ডাব্লিউ, এই তিনটা বল এই জায়গাটাতে এই ওজনটাকে স্থির অবস্থায় রাখছে, অর্থাৎ নড়াচড়া আর করতেছে না, অনেকক্ষণ নড়াচড়া করছে, করতে এনার্জি শেষ, মাঝখান বরাবর পজ হয়ে গেছে, স্থির অবস্থায় আসে। স্থির অবস্থায় থাকা, এটাকেই তো আমরা বলছিলাম সাম্যাবস্থা, বলছিলাম কিনা বলো, মনে আছে কিনা সবার? স্থির অবস্থায় থাকা, এটাকে কি বলছিলাম? সাম্যাবস্থা। হ্যাঁ, আর সাম্যাবস্থার কেসে আমরা সবচেয়ে ভালোভাবে ইউজ করতে পারি কি, লামির উপপাদ্য, তাই না? এইরকম কেসে লামির উপপাদ্যটা আমরা ইউজ করব। তাইলে এখানে লিখতে পারি, একটা লাইন লিখি যে এখানে, ওকে, ও বিন্দুতে টি, ডাব্লিউ, টি বল ত্রয় সাম্যাবস্থায় আছে। তো এবার কথা হচ্ছে লামির উপপাদ্য হতে, ম্যাথমেটিশিয়ান লামি অনেক কিছু করে গেছে আমাদের জন্য, লামির উপপাদ্য হতে, তো বলো, আমরা জানি বল বাই অপর দুইটা বলের সাইনের অনুপাত, তাই না, ডিভাইড বাই, ওকে, এটা ছিল এরকম। এই যে এই টি যদি নাও, ফার্স্ট টি ডিভাইড বাই বাকি দুইটা, এই টি এবং এই ডাব্লিউ এর অন্তর্গত কোণ বিওডি সাইন বিওডি ইকুয়াল টু, এই যে ডাব্লিউ যদি নাও, টি ডাব্লিউ টি হয়নি, হ্যাঁ, ডাব্লিউ যদি নাও, তাহলে এই যে থিটা, আর এই টি যদি নাও লাস্টের টি,
এই টি এবং এই ডাব্লিউ অন্তর্গত কোণ এ ও ডি। এখন শুনো, আমাদের তো টান বল টি বের করতে বসছে, তাই না? সো দুইটা টি নিয়ে তো কাজ করার দরকার নাই, একটা টি নিয়ে কাজ করলেই হয়ে যাবে। অর্থাৎ আমি লাস্টেরটা এখন আর মাথায় আনবো না, এটা আমি বাদ দিয়ে দিব, বা এটা নিয়ে কোনো কথাবার্তা বলবো না, আমি প্রথম দুইটা অংশ নিয়ে এখন কাজ করব। তাহলে অডিয়েন্স চলো, সো বিওডি, হ্যাঁ যে কোনো একটা, কারণ আমাদের এখানে পুরোটাই স্ট্যান্ডার্ড কন্ডিশন, যে কোনো একটা নিলে হয়ে যাবে, এটা নিয়ে কোনো ভেজাল নাই। তো কারণ দুইটাই থিটা। সো এখন বলো বিওডি, দেখো মিলাও বিওডি, বলো এই যে লাইনটা দেখলা টোটালটা কত কোণ? টোটাল লাইনটা 180 ডিগ্রি। গুড, 180 ডিগ্রি। এখন বলো এই যে অংশটুকু, এইটুকু তুমি থিটা বলছো, তাই না? এই যে লাইন, এটা যেদিকে টান বল টি গেছে, থিটা বলছো। তাহলে এখন তুমি বলো এই কোণ কত? হ্যাঁ, 180 মাইনাস থিটা। এটা তো সবাই বুঝছি, বলো এটা সবার কাছে ক্লিয়ার? বলো ক্লিয়ার, তাই না? বাংলা লেখা আরিয়ান আহমেদ, বাংলা লেখা লিখতে হবে, ব্যাখ্যা দিতে হবে ফিগারটা, যে আসলে কি লিখছো না করছো। হ্যাঁ, ব্যাখ্যাটা দিতে হবে, শুধু মানে চিত্র রেখে দিলে তো নাম্বার দিবে না। ওকে, তুমি নিজে টিচার হলে তুমি নাম্বার দিবা। ওই যে এটা হচ্ছে এই পয়েন্টটা, কি একটা ডি দিলাম আর কি, এখানে একটা পয়েন্ট দিলাম ডি, একটা বিন্দু, মানে এইদিকে ইন্ডিকেট করছে আর কি, যাতে আমি অ্যাঙ্গেলটা দিতে পারি, এটাই এই পারপাসে, বুঝছো? এখন চলো টি বাই, তাহলে বিওডি এটাকে লেখা যায় সাইন 180 মাইনাস থিটা। এই যে বিওডি পরিবর্তে এই যে 180 মাইনাস থিটা। এখন বলো 180 মাইনাস থিটা, দ্যাট ইজ সাইন থিটা, সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা, তাই না? এই জায়গায় এবার হিসাব মিলাও। প্রশ্নে কি ছিল? টি। ওকে, ভালো কথা। দেখো টি ইকুয়াল টু ডাব্লিউ বাই 2 ইন্টু কস থিটা। বলো এই হচ্ছে থিটা, তাহলে এই ট্রায়াঙ্গেলের কেসে এটা কি ভূমি কি না? বলো এটা ভূমি হয় জনগণ, বলো ভূমি। আর এটা কি অতিভুজ হয়? বলো এটা অতিভুজ হয়, বলো অতিভুজ। তাহলে ও সি ডিভাইডেড বাই ও বি বলতে পারি, কস থিটা সমান ও সি সমান বাই ও বি বলা যায়। হ্যাঁ, ওকে। সো এইখানে ও বি দ্যাট ইজ এল বাই 2, কিন্তু ও সি এটার মান তো জানি না। ও সি কিন্তু হচ্ছে এখানে ওই যে ট্রায়াঙ্গেলের কন্ডিশন ধরে পিথাগোরাস দিয়ে বের করতে হবে, লম্ব তাই না, ভূমি। তো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার রুট ওভার দিয়ে। তাহলে এখন চলো, তাহলে ও বি দ্যাট ইজ হচ্ছে এল বাই 2, তাহলে এখানে আমি ডাব্লিউ ইন্টু ও বি ডিভাইডেড বাই 2 ইন্টু ও সি লিখলাম। হ্যাঁ, আর এই জিনিসটা মুছে দিলাম, বুঝছো? তাহলে আমি এখানে একটু আলাদা করে ও বিটা বের করে দিই, ও সিটা বের করে নিই। হ্যাঁ, রুট ওভার অফ ও বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে আমাদের এখানে ডিরেক্ট মান বসাতে পারবো, সহজ হবে একটু। তাহলে রুট ওভার অফ ও বি স্কোয়ার দ্যাট ইজ এল স্কোয়ার বাই 4 মাইনাস ডি স্কোয়ার বাই 4। তার মানে রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 2। তুমি কি বুঝছো কথাটা, রুট ওভারের ব্যাপারটা? আচ্ছা, তাহলে বলো, তাহলে বা গ্রিন দিয়ে লিখি। ওকে, টি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু ও বি দ্যাট ইজ হচ্ছে রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই 2 ডিভাইড বাই 2 ইন্টু ও সি মানে তো হচ্ছে এটা উল্টো বসিস, ও বি হচ্ছে এল বাই 2 আর ও সি হচ্ছে রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে ডাব্লিউ এল ডিভাইডেড বাই এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। দেখো এটাই প্রমাণিত। সবাই কি বুঝছো বলো? সবাই বুঝছো কিনা বলো?
ফেসবুকে যারা আছো একটু বলো। ফেসবুকে যারা আছো একটু বলো ক্লিয়ার কিনা। আচ্ছা ওকে, মোটামুটি একটা স্ক্রিনশট নিয়ে নাও। ডান, একটা বড় প্রমাণ শেষ করছি। এগুলো পরীক্ষায় আসে, এটা দেখছো কতবার আইছে, অনেকবারই আসছে। হ্যাঁ, ফারাবি চৌধুরী, গুড, বুঝতে পারছি। বাকিটা ওকে। আচ্ছা, তো তারপর চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে আসি। দুই নম্বরটা 5/2। চলো 5/2 এবং 3, দুইটা কোশ্চেন এখানে। তো দেখো, প্রথমত দেখো এর এখানে দিচ্ছে 5 কেজি, এখানে দিচ্ছে 8 কেজি। 12 সেন্টিমিটার জায়গায় 2 সেন্টিমিটার, 16 জায়গায় 3 সেন্টিমিটার, আর 20 সেন্টিমিটারের জায়গায় 4 সেন্টিমিটার, 4 মিটার, মানে সেন্টিমিটার জায়গায় মিটার। রাশি দুইটির টানের পরিমাণ, অর্থাৎ দুইটাই সেম প্রশ্ন। দুইটাই কি ও সেম প্রশ্ন। তাহলে বলো 2 এবং 3 কোনটা করাবো, বলো। হ্যাঁ 2 করেছে বলতো, আমি জানতাম। একটা বুয়েট ভর্তি পরীক্ষা করানো উচিত। আসো দেখো, এখানে আসো। ফার্স্ট অফ অল 5 কেজি ওজনের একটি বস্তু আনুভূমিক রেখে 20 সেন্টিমিটার ব্যবধানে দুইটি বিন্দুতে বাধা আছে। দুইটা বিন্দুতে যে বাধা আছে, এ বিন্দু এবং বি বিন্দু, এর ব্যবধান হচ্ছে 20 সেন্টিমিটার, তাই না? এবং এখানে কথা হচ্ছে 12 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার দীর্ঘ দুইটি রশির সাহায্যে ব্যবধানে বাধা আছে। বলো এটা কি মানে উভয় পাশে কি টান সেম হবে, বলো তো? মানে এই যে 5 কেজি ওজনের একটি বস্তুকে বাঁধে রাখছি, 5 কেজি ওজনের একটি বস্তুকে বেঁধে রাখছি, দুই পাশে কি টান সেম হবে? টান সমান হবে না। গিট্টু দেওয়া আছে, এই যে কথা, গিট্টু দেওয়া থাকলে কি হবে না? টান সমান হবে না। এটা হচ্ছে মূল কথা। ধরো এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 16 সেন্টিমিটার। এই জায়গাটাতে গিট্টু দেওয়া আছে, ডাব্লিউ ওজনের বস্তুটা হয় যে ও বিন্দু। হ্যাঁ, গিট্টু এখন এখানে ভালো ব্যাপার যেটা দেখো, 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার ইকুয়াল টু 20 স্কোয়ার, আমি জানি, ডিগ্রি লিখে ফেলছি। অর্থাৎ এই কোণটা কিন্তু বস কি সমকোণ, অর্থাৎ এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, বুঝছো? এখানে কত কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। পিথাগোরাস দিয়ে মিলে গেছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা হচ্ছে এখানকার কথা। অর্থাৎ এখানে 90 ডিগ্রি কেন হলো? বলো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। পিথাগোরাস মিলছে, বুঝছো? পিথাগোরাস মিললে কত হয় সেটা, পিথাগোরাসের শর্তটা কোনটার জন্য পাওয়া যায়? সমকোণী ত্রিভুজের জন্য পাওয়া যায় না? তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ, লম্ব, ভূমি যেখানে একটা ধরতে পারো, এটা দিয়ে সমস্যা নেই। এখন বুঝছো বলো? এখানে কি কাকতালীয় ভাবে 90 ডিগ্রি হয়ে গেছে? না, একটু দেয়া থাকলে 90 ডিগ্রি হবে না, ডাটাটাই 90 ডিগ্রি মিলিয়ে দিস। আর তুমি বলতে পারো 90 ডিগ্রি না মিললে কি হইতো, সেটা দিয়েও ম্যাথ আছে, আমি করাবো। এখন এই অঙ্কের মধ্যে 90 ডিগ্রি মিলছে, আমরা সেইভাবে করাইতেছি। এবার বুঝছো বলো? কিভাবে বুঝতে পারছি? ডাটাটাই দিছে 90 ডিগ্রি মিলে টিচাররা পরীক্ষার মধ্যে, যাতে একটু অল্প স্পেসে করতে পারো, কারণ বুয়েট এডমিশনতে স্পেস একটু লিমিটেশন থাকে। আর যদি এখানে 90 ডিগ্রি না মিলিয়ে দেয়, ওই টাইপের প্রশ্নগুলো একটু বড় হয়, একটু আরেকটু বড় হয়, এবং আমি দেখাবো, আজকে দেখাবো, মানে যথেষ্ট বড় হয় আসলে। হ্যাঁ, তো যাই হোক, আমরা করতে যাচ্ছি এখন। ওকে, রশিদে টানের পরিমাণ। সো টানের পরিমাণের কেসে আমরা চলে আসি টানের কাছে। এইদিকে হচ্ছে T1, এইদিকে হচ্ছে T2। ওকে, একটু বুঝতে পারলে এগুলো ভালো লাগবে, আর বুঝতে না পারলে এগুলো খুব ভেজাল লাগবে। আচ্ছা, আর এখানে আমরা এটার সমান্তরাল একটা লাইন ড্র করে রাখলাম। ওকে, সমান্তরাল হয়তো হয় নাই, এটার সমান্তরাল, উপরেরটা লাইনের সমান্তরাল, এবং এই কোণ আর এই কোণ কিন্তু সমান, একান্তর কোণ। অ্যান্ড সেমভাবে এই কোণ এবং এই কোণ সমান হবে, একান্তর কোণ। বুঝছো? আচ্ছা,
এটা আমাদেরকে ইউজ করতে হবে। দেখো এখন এখানে আসি, সেম কাহিনী, যে এখানে ও বিন্দুতে যেহেতু স্থির অবস্থায় আসে, নড়তেছে না, এটাকেই সাম্যাবস্থা বলে। ও বিন্দুতে T1 T2 W বলত্রয় সাম্যাবস্থায় আছে। বলত্রয় সাম্যাবস্থায় আছে, তাহলে লামির উপপাদ্যতে পাই। সুতরাং কিন্তু এর আগে তোমাকে কিন্তু বাংলা ব্যাখ্যা দিতে হবে, প্রশ্ন দেখে 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 সুন্দর করে বাংলা মতো করে লিখতে হবে, এটা মনে রেখো। ওকে, এর আগে। আচ্ছা, লামির উপপাদ্যতে পাই। হ্যাঁ দেখো, একটু দ্রুত পিথাগোরাসটা লেখো। কি বলি, লামির উপপাদ্য শর্তটা লেখো, একটু দেখি ভিডিও ঠিক সব ঠিকঠাক কিনা। ওকে, ডান। ফেসবুকে যারা আছো, ওকে, কোন বই থেকে করাচ্ছি? কিতাব স্যার না, এটা হচ্ছে কি বলে এটাকে, এটা হচ্ছে রূপন্তী প্রকাশনী রেটের বই, এটা ক্লাসে প্রথমে বলছিলাম। তো চলো, সাম্যাবস্থার ডেফিনিশন কি? সাম্যাবস্থা জিনিসটা কি বলো? সাম্যাবস্থা কি? কে কইছে এগুলা? কে কইছে এগুলা? কে কইছে? সাম্যাবস্থার এক লাইনে বলে সাম্যাবস্থা কি, এটা কি বোঝায়? স্থির থাকবে। বস্তুটা কি থাকবে? স্থির থাকবে। এখন বস্তুটা এখানে স্থির আছে, প্রশ্নে বলছে স্থির আছে, বা বেঁধে রাখলে স্থির থাকবে, এটাকে কি বলে? এবার বুঝছো যে কেমন সাম্যাবস্থায় আছে? এক্স্যাক্টলি, স্থির থাকলেই সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে স্থির, আর স্থির থাকা মানে আরেকটা কথা বুঝে, সেটা হচ্ছে লব্ধি শূন্য। কি শূন্য বলো? লব্ধি শূন্য। ঠিক আছে, একদম নগদ। কোনো কিছু দাম তুলে জিজ্ঞেস করবো, সমস্যা নেই, আমরা অ্যান্সার দিব। ওকে, আচ্ছা, একটা প্রশ্ন আছে ভাই। বলো। বলের ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র, যেটা মানে সূত্রটা হচ্ছে একটি বিন্দুতে তিনটি বল সাম্যাবস্থা সৃষ্টি করলে তাদের ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে যদি সূচিত করা হয় তাহলে সেটা সাম্যাবস্থা হবে। তো এখানে একই ঘটনা ঘটেছে, কিন্তু এই তিনটি বল দ্বারা ত্রিভুজ গঠন করা যাচ্ছে? করা যাবে, সবই করা যাবে, যা চাও তাই করা যাবে। আর বলের ত্রিভুজের সাম্যাবস্থার কেসে যে ব্যাপারগুলো, যেখানে যে শর্তগুলো ছিল, এটা লামির উপপাদ্যের কনসেপ্টটা অ্যাকচুয়ালি। লামির উপপাদ্যের সাথে বলের ত্রিভুজের সাম্যাবস্থা, ওইটাকে ইলাস্ট্রেট করা যায়, মানে বলের ত্রিভুজের যে উপপাদ্যটা ছিল তারপর তার বিপরীত প্রতিজ্ঞা যেটা আছে সেখানেও ইলাস্ট্রেট করা যায়, প্রমাণ করা যায়। হ্যাঁ, তো ভাইস ভার্সার কি জিনিসটা, যে আমাদের যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে বি ইকুয়াল টু এ হবে। জাস্ট ত্রিভুজের ওই কথাটাকে যদি এক লাইনে এক অক্ষরে বলতে চাই তাহলে এটা এভাবে বলা যায়, বুঝছো? আর ওইখানে যে বেসিক কন্ডিশনগুলো আছে, তুমি ওই কেসটাকে ইলাস্ট্রেট করার জন্য যে বেসিক স্টেটমেন্টসগুলো আছে সেটা তুমি হচ্ছে ইয়েতে দেখতে পারো, আমাদের যে কোনো থিওরিটিক্যাল বইয়ের উপরের যে ডিসক্রিপশনটা দেওয়া থাকে না, আমি যেটা বলি যে কথায় লিখো, তো প্রত্যেকটা প্রমাণেরই উপরে কথায় একটা স্টেটমেন্ট লেখা আছে প্রত্যেকটা বইতেই, তো সেটা একটু চেক করলে। আর সবচেয়ে ভালো সহজ ভাষায় ব্যাখ্যাগুলো দেওয়া আছে এই চ্যাপ্টার, এগুলো হচ্ছে কিতাব স্যারের বইতে। হ্যাঁ, কিতাব স্যারের বইয়ের থিওরির এই প্রত্যেকটা থিওরি সব বইতেই আছে, যে কথাটা যে স্টেটমেন্টগুলো দিচ্ছ, থিওরি প্রমাণটা বা যে বেসিক টার্নিংগুলো বোঝার জন্য কিতাব স্যারের বইয়ের ল্যাঙ্গুয়েজটা একটু সহজ, মানে আমার কাছে একটু সহজ মনে হয় অন্যান্য বইগুলোর থেকে। এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে এই কনফিউশনগুলো। এখন চলো আমরা লামির উপপাদ্যের পার্টে আসি। T1 ডিভাইডেড বাই T2 এবং W এর অন্তর্গত কোণ, দ্যাট ইজ সাইন BO, এখানে তো কিছু দিই নাই, BO AB C দিই নাই, হ্যাঁ না, C BOC। হ্যাঁ, মিলাও। দেখো এটা কিন্তু মজা আছে অঙ্কটাতে। T2 বাই
সাইন T1 এবং W অন্তর্গত কোণ AOC। আমি খুব সহজ করে মিলাবো, দেখো W বাই সাইন 90। আমি একটু দেখো, আমি একটু তোমাদেরকে অঙ্কটা একটু সহজ করার জন্য আমি একটু হিসাবটা দেখো। BOC দেখো জনগণ, BOC এটাকে দেখো, এই কোণ আর এই কোণ সমান, তাহলে বলো এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস ABO বা OBA লেখা যায়। এই কোণটা আর এই কোণটা সমান, আমাদের ট্রায়াঙ্গেল নিয়ে কাজ, তো আমি যেন এখানে এটাকে একটা পরিচয় দিতে হবে, সেই জন্য ট্রায়াঙ্গেলেরই যাচ্ছি। 90 প্লাস OBA লেখা যায়। বলো সাইন 90 প্লাস থিটা দ্যাট ইজ কস OB লিখতে পারি, বলো পারি। এখন বলো cos OBA, তার মানে এই জায়গায় এটা যেহেতু 90, তাহলে এটা হয়ে যাবে তখন ভূমি বস। হ্যাঁ ভূমি, ওকে 90 OBA, এটা যদি থিটা হয় এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাই না? তাহলে OB ডিভাইড বাই AB। তুমি কি বলতে পারো এটা? বলো, লিখতে পারি এটা? পারি। এই জায়গায় বলো OB, বলো ভাই OB এটার দৈর্ঘ্য প্রশ্নের কথা বলছে 16 বলছে AB এটার দৈর্ঘ্য কথা বলছে 20। এগুলোর মান জানি বলে এখানে আমি কনভার্ট করে নিছি, অর্থাৎ এটা ইকুয়াল টু হচ্ছে 16 ডিভাইড বাই 20। এখন শুনো AOC, দেখো AOC এটা কি তুমি এই যে এটা হচ্ছে 90, সেম লজিক 90 আর হচ্ছে এই কোণ OAB লেখা যায়, তাই না? তো সাইন 90 প্লাস থিটা দ্যাট ইজ কস থিটা। এখন বলো OAB এটাকে তুমি যদি থিটা চিন্তা করো, হ্যাঁ এটা তুমি থিটা চিন্তা করো, তাহলে এটা কি এখন ভূমি আর এটা কি অতিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজে কেসে, ওকে সমকোণী ত্রিভুজে কেসে, তাহলে ভূমি OA ডিভাইড বাই AB। বলো OA এটা ডাটা কথা বলছে প্রশ্ন, বলো এটা ডাটা কথা বলছে 12 সেন্টিমিটার। আর AB ডাটা কথা বলছে বলো 20। হিসাব মিলতেছে? বলো, প্রশ্ন কিন্তু ভুলা যাবে না, অঙ্কগুলো বলা হয় ভুলা যায়। আমি চাই আমার বলা হয় বা আমাদের ব্যাচের স্টুডেন্ট যেন খুব সহজ মতো এগুলো মনে রাখতে পারে। সো এটাই কিন্তু মূল কাহিনী ছিল। এখন চলো আমরা এগুলো তুমি পরপর লিখবে। এখন আমরা একটু সুন্দর মতো লিখি T1 ডিভাইড বাই 16 বাই 20 অর্থাৎ ইকুয়াল টু T2 ডিভাইড বাই 12 বাই 20 ইকুয়াল টু W সাইন 90 মান হচ্ছে 1। এবং বলো W এর মান কিন্তু প্রশ্ন দিয়ে দিছে কই, ওই যে 5 কেজি, দেখো 5 কেজি ওজন, এই যে W 5 কেজি ওয়েট, তো W এর মান হচ্ছে কিন্তু 5। এখন বলো ভাই, সুতরাং T1 ইকুয়াল টু 5 ইন্টু 16 বাই 20, 5 4 20, 4 4 16, 4। টান একক কি? নিউটন দিতে পারি বা কেজি ওয়েট। T2 ইকুয়াল টু 5 ইন্টু 12 বাই 20, 5 4 20, 3 4 12। আনসার জনগণ বলো, সব ঠিক আছে? বুঝছো অঙ্কটা? জি ভাই। তো রশিদের টানের পরিমাণ কত? রশিদের টান হচ্ছে T1 অ্যান্ড T2। আমরা কিন্তু খুব সহজে করে ফেলছি। বেসিক ট্রিগোনোমেট্রি স্কুল লেভেলে ওটা জানা লাগে, আর হচ্ছে বাকি যোগ বিয়োগ পারলে কিন্তু অঙ্কটা পারা যায়, তাই না? এখন বলো ঠিক আছে সবার? হ্যাঁ নিশাত ওকে, ওয়ালাইকুম আসসালাম। বাকিটা বলো। ভাইয়া স্ক্রিনশট হ্যাঁ স্ক্রিনশট নাও। ভাইয়া 90 ধরাটা 90 প্লাস OBA, এখানে যে আপনি যে একটা অক্ষ আছেন, অক্ষটা কেন আঁকলেন? মানে কি একে নিতেই হবে এই লাইনটা? হ্যাঁ এই লাইনটা টানার কারণে যে তুমি ট্রাই যে শর্তটা দিতে পারছো যে এই কোণের সাথে এই কোণ সমান বা এই কোণের সাথে এই কোণ সমান, নাহলে তো আমি স্টার্টই করতে পারতাম না। এটা দিয়ে তো স্টার্ট করলাম, এই যে লাইনটা, এই স্টেটমেন্টটা দিছি কেমনে? এটা কই ম্যাথ থাকলে আমাদের এই অক্ষটা মানে দিয়ে নিতে হবে, তারপর শুরু করতে হবে। তাইলে আর কি আমি শুরু করতে পারবো, নাহলে তো আর কোনো ওয়ের পাচ্ছি না। এই জন্য ওইটা আপনার এক্সট্রা দিয়ে দিলাম বুদ্ধি করে মিলানোর জন্য।
শেষ সবার? আচ্ছা, 2টা অঙ্ক করাইলাম। হ্যাঁ, 2টা অঙ্ক করাইতে করাইতে অলমোস্ট 40 মিনিটের মতো শেষ। কি ভয়ঙ্কর অবস্থা। চলো আমরা এর পরের পার্টে আসি। আশা করি স্ক্রিনশট নিছো। হ্যাঁ, দুই তিন, ওকে 3 নম্বরটা হুবহু সেম, এটা করা লাগতেছে না। 4-এ আসো। চলো কোশ্চেন নাম্বার 4। একই আনুভূমিক রেখায় 25 সেন্টিমিটার ব্যবধানে দুইটি বিন্দুতে 31 সেন্টিমিটার লম্বা, তুমি বুঝতেই পারছো এখানে একটা সুতা, এটা সুতার দৈর্ঘ্য, এটা যদি ডি হয় আর সুতার দৈর্ঘ্য যদি এল হয়, এলকে অবশ্যই ডি এর থেকে বড় হতে হবে। হবে কি না বলো? এটা কি বুঝো? বাধা আছে ডি দূরত্বে, সুতার দৈর্ঘ্য এল, এল অবশ্যই কি ডি এর থেকে বড় হতে হবে। এল কি ডি এর থেকে ছোট হতে পারবে বলো? বলো, ছোট হলে কি হবে? ছিঁড়ে যাবে, তাই না? ছোট হওয়ারই কোনো চান্স নাই, ঠিক না? ছোট হওয়ারই কোনো চান্স নাই। তো চলো, হ্যাঁ, এই জন্যই দেখো এটা 25 সেন্টিমিটার দিছে ডি, 31 সেন্টিমিটার দিছে এল। আচ্ছা, মানে কথাগুলো মিনিং বুঝতে হবে। রশির এক প্রান্ত হতে 7 সেন্টিমিটার দূরে ডাব্লিউ ওজনের একটি বস্তু সংযুক্ত করা হয়েছে। এখন বলো, এই যে বস্তু সংযুক্ত করা হয়েছে 7 সেন্টিমিটার দূরে, স্পেসিফিক 7 সেন্টিমিটার দূরে সংযুক্ত করছি, তার মানে এটা কি গিট্টু দিছি না? নাইলে কি 7 সেন্টিমিটার দূরে মেনটেন করা যাবে? এটা নড়বে না? 7 সেন্টিমিটার চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হবে। তার মানে এটা কি গিট্টু দেওয়ার কি, অর্থাৎ এখানে T1 T2 দুইটা আলাদা টান বল হবে। এটা কি বুঝছো কথাটা? গুড। 7 সেন্টিমিটার দূরে, এখন দেখো দেখো 7 সেন্টিমিটার হলে 7 সেন্টিমিটার রশির টান প্রশ্ন দিয়েই দিছে 48 কেজি ওয়েট। ডাব্লিউর মান কত? ডাব্লিউ মানটা দিয়ে খুব সুন্দর কোয়েশ্চেন, বুঝতে পারছো না? বলো, ওই যে আমি ওই যে কি বলে ত্রিভুজের উপপাদ্যের বিপরীত প্রতীক যে কনসেপ্টটা ছিল, ওই টাইপেরই কথা আর কি, যে ও একটা বেসিক ডাটা দিয়ে অন্য ডাটা বের করতে বসে। এখন চলো আমরা আসি 25 সেন্টিমিটার এ বিন্দু বি বিন্দু, দেখো 7 সেন্টিমিটার, আর বলো টোটালটা ছিল 31, তাহলে এটা হবে 31 - 7 সমান কত? কত? 24। এবং এখানে বলো 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, দেখো সুন্দর মতো 25 স্কোয়ার, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। সেভাবে মিলে ডাটাটা দিয়েছে প্রশ্নে, বুঝছো? আচ্ছা, লজিক কি আছে সবার? ডাব্লিউ ওজন এদিকে, অর্থাৎ এটা ধরো যে ও বিন্দু, এটা ধরো যে এ বি ও, আর ধরো এটা সি বিন্দু। তাহলে এখানে কি করলাম? এখানে ধরো যে আমি টেনে দিলাম এটা, হ্যাঁ, আগেরটার মতো। এটা বাঁকা হয়েছে, হ্যাঁ, ইটস নাও অলমোস্ট, আর একটু বাঁকা হয়েছে। এই ডানগুলো আর সোজা হয় না। ওকে, যাই হোক, হয়েছে, ধরো হয়ে গেছে। আচ্ছা, তো চলো, তো এখানে ভাই এদিকে হচ্ছে T1, যেটা ভ্যালু হচ্ছে 7, এদিকে হচ্ছে T2 কিন্তু প্রশ্ন চাই না, ডাব্লিউ চাইছে, এদিকে ডাব্লিউ। তো আমি আর বেশি কিছু লিখতেছি না, আমি ডিরেক্টলি লামিটা অ্যাপ্লাই করে দিচ্ছি যে 7 ডিভাইডেড বাই T2 এবং ডাব্লিউর অন্তর্গত কোণ সাইন বি ও সি ইকুয়াল টু ডাব্লিউ বাই সাইন 90। আমি এটাতে আর বেশি কথাবার্তা বলতে চাই না। 7 আচ্ছা 48, আচ্ছা 7 তো সেন্টিমিটার, আরে 7 তো সেন্টিমিটার, টান বলতে 48 কেজি ওয়েট, 48, তাহলে এটা হবে 48, এই যে 48 ডিভাইড বাই সাইন বিওসি। বিওসি বলো একই কথা, এই যে এই কোণের সমান হবে বিওসি, এই কোণ আর এই কোণ সমান হবে বিওসি, দ্যাট ইজ 90 ডিগ্রি প্লাস এ বিও বা ও বিএ। মানে বি কোণ আর কি।
48 বাই সাইন 90 প্লাস থিটা কস থিটা। বলো ও বি এ, বলো বি কোণ, তাহলে ভূমি কোণটা ও বি আর অতিভুজ কোণটা এ বি। এবি, এবি ভ্যালু কত বলো ভাই? 25। ওবির ভ্যালু কত? 24। 24 দুগুণে 48, 25 দুগুণে 50, এত কেজি ওজন। বলো ঠিক আছে? সবাই বুঝছো বলো? জি ভাই। ছোট না বা সহজ হয়ে গেছে না এখন অঙ্কটা? জি ভাই। জি ভাইয়া। ভাইয়া আমি ঠিক বুঝিনি যে 31 - 7টা কেন করা হলো। আচ্ছা দেখো এখানে কি বলছে যে সুতার দৈর্ঘ্যটা, এটা হচ্ছে সেই সুতাটা, হ্যাঁ সুতার দৈর্ঘ্য হচ্ছে 31 মিটার, বুঝছো, বা 31 সেন্টিমিটার। সেন্টিমিটার দিচ্ছে না মিটার, সেন্টিমিটার, বুঝছো? এখন তুমি বলো সুতার এখানে সুতা থেকে 7 সেন্টিমিটার দূরে একটা বস্তু বাইরে ফেলছো, ফিক্সড করছো, তাহলে বাকিটুকু দৈর্ঘ্য কত হবে বলো? কেমনে বের করবো? টোটালটা 31 আর 7 সেন্টিমিটারটা তোমার এখানে এক পাশে গেছে ইউজড, তাহলে বিয়োগ করতে হবে না? জি ভাইয়া। এখন ক্লিয়ার বলো? জি ভাইয়া। ওকে শেফা, ঠিক আছে, গুড। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর প্রশ্ন নিয়ে কার কোনো সমস্যা আছে কিনা বলো? সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা অঙ্কটা? একটু কাহিনীযুক্ত, বাট আমরা সহজ করে সলভ করবো সবগুলো এরকম। ওকে গুড। এই চ্যাপ্টারটাই যখন দেখবা কলেজে করতেছে বা কোনো জায়গায় স্টুডেন্টসরা দেখবা যে সব খুব ভয় থাকবে, তোমরাও একটু ভয় থাকবা যদি প্র্যাকটিস না করো, বাট তোমাদের ভয় কম থাকবে। আর তোমাদের কাছে মনে হবে যে না আমি তো করছি, সবগুলো সহজ আছে, ফিউচারের কাছে সবগুলো করা হয়েছে, সো ইটস গুড। কিন্তু যারা করে নাই, করবে না, এটা কিন্তু আসলে মাথার উপর দিয়ে যাবে অর্থাৎ। দেখো 4 শেষ 5-এ আসি। হ্যাঁ 5 ডাব্লিউ কেজি ওজনের একটি বস্তু 2টি রশি দ্বারা ঝুলানো। 2টি রশি দ্বারা ঝুলানো। একটি রশি উলম্বের সাথে, ধরো যে লাইক এরকম, হ্যাঁ, দুইটি রশি, একটি রশি উলম্বের সাথে, এই লাইক হচ্ছে উলম্ব কি ওয়াই অক্ষ না, ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, তাই না? উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অপর রশিটি উলম্বের সাথে কত কোণ উৎপন্ন করলে, অপর রশিটা উলম্বের সাথে থিটা কোণ কত কোণ উৎপন্ন করলে এদের টানের পরিমাণ ক্ষুদ্রতম হবে, অর্থাৎ সবচেয়ে কম টান বল যে টি, এটা যদি তুমি T1 বলো, এটা হচ্ছে T2 মিনিমাম হবে। কত কেসে T2 মিনিমাম হবে, সেটা মিনিমাম হওয়ার শর্ত। এক্ষেত্রে রশ্মি দুটির টানের মান, অর্থাৎ T1 এর মান এবং T2 এর মান কত, সেটাও তোমাকে বের করতে বলছে। রশ্মি দুটির টানের মানও বের করতে বলছে, ঠিক আছে? সো প্রশ্ন কিন্তু খুব সহজ, দেখো কীরকম খাইনি সেটা। আচ্ছা তাহলে এই ফিগারটা একটু কঠিন লাগতেছে না বলো? বলো, দেখতে একটু হিজিবিজি লাগতেছে। এটাকে তুমি যদি এখান থেকে ড্র করো, হ্যাঁ এখান থেকে ড্র করো, তাহলে এই লেখা, এই রেখা সমান্তরাল, সমান্তরাল 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 রেখাই ড্র করছি, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 30 ডিগ্রি, আর এই রেখা আর এই রেখা সমান্তরাল, এই কোণ আর এই কোণ সমান, এটা হয়ে যাবে থিটা, অর্থাৎ লাইকলি, হ্যাঁ এটা হচ্ছে থিটা, 30 ডিগ্রি, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, আর এদিকে হচ্ছে তুমি ডাব্লিউ ওজনের বস্তুটাকে আনছো। ওকে, ফিগার কিন্তু সেম, এই জিনিসটাকে এখানে সিম্পলিফাই করে রাখা যায়। আর এই হচ্ছে সেই দুইটা বিন্দু, একটা বিন্দু, দুইটা বিন্দু, ধর এই দুইটা বিন্দুতে তুমি বাঁধছো, এ বিন্দু বি বিন্দু, আর ধর এটা হচ্ছে সি বিন্দু আর এটা হচ্ছে ডি বিন্দু, আর বাকিটা তুমি মুছে ফেলছো।
আচ্ছা মুছলাম না, একটু পরে মুছলাম, আগে দেখাই রাখি। মানে অনেকভাবে, কিন্তু তুমি বেসিকটা বুঝলে কিন্তু অনেকভাবে তুমি আঁকতে পারবা, আঁকা নিয়ে ভুল ধরবে না কেউ। হ্যাঁ, সো বুঝতে হবে জিনিসগুলো। হ্যাঁ, ফেসবুকবাসী রেসপন্স করো, সব বুঝছো কিনা, বুঝতেছো কিনা, ওকে কিনা একটু জানায়ও। তো চলো তাহলে এখন এখানে যেহেতু সাম্যাবস্থায় আছে এই পয়েন্টে, আমরা এবার সি বিন্দুতে লামের উপপাদ্য অ্যাপ্লাই করব। হ্যাঁ, সি বিন্দুতে লামের উপপাদ্য প্রয়োগ করে পাই T1 divided by sin BCD, দেখো T2 divided by sin ACD W divided by sin theta plus 30 degree। এটাই কিন্তু মিনিমাম হওয়ার শর্ত কিন্তু এখান থেকে দিতে হবে, তাই না? আচ্ছা এক সেকেন্ড, অপর রশিটা না, মিনিমাম হওয়ার শর্ত T2 থেকে দিতে হবে। T1 30 কোণ, অপর রশিটি উলম্ব রেখার সাথে কত কোণ উৎপন্ন করলে টানের পরিমাণ ক্ষুদ্রতম হবে। সো T2 এর শর্ত দিতে হবে। সো T2 এবং W নিয়ে কাজ করব, বা T2 ডিভাইডেড বাই আর T1। আচ্ছা T1 এর নিয়েও কাজ করা উচিত কিছু, দেখো একটা আনি। BCD ইকুয়াল টু কি বলতো, দেখো এটা হচ্ছে থিটা। হ্যাঁ, তাহলে বলো জনগণ, এই টোটালটা কত, 180 না? তো এটা থিটা বাদ দিলে এই কোণ কত হবে? 180 মাইনাস থিটা। 180 মাইনাস থিটা। ACD এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখন বলো টোটালটা তো 180 ডিগ্রি, তাহলে এখন বলো ACD মানে কত? 150 ডিগ্রি। হ্যাঁ, 150 ডিগ্রি। ঠিক আছে, সাইন 180 মাইনাস থিটা, দ্যাট ইজ কস থিটা, না সাইন থিটাই। ওকে, আমি এটা মুছে ফেললাম। এখন বলো যেহেতু T2 মিনিমাম হওয়ার শর্ত, সো দেখো বা T2 ইকুয়াল টু W অফ সাইন 150 ডিভাইডেড বাই এটা লেখা যায়, বলো সবাই। ওকে, লেখা যায়। হ্যাঁ, ফেসবুক ভিডিওটা ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার, খুবই ভালো। তো এখন বলো যদি লেখা যায় তাহলে মিলাও, T2 মিনিমাম হবে, এর মান ক্ষুদ্রতম হবে যদি সাইন থিটা প্লাস 30 ডিগ্রি এর মান বৃহত্তম হয়। যদি সাইন থিটা প্লাস 30 ডিগ্রি এর মান বৃহত্তম হয়, এই কথা কি তোমরা বুঝছো? যত বড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো ভ্যালু তত ছোট আসবে, তাই না? আচ্ছা, এই হচ্ছে লজিক। সো সাইনের সর্বোচ্চ মান কত বলো? 1 সমান সাইন কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। সাইন বাদ হয়ে গেলে
থিটা সমান কি লেখা যায় 60 ডিগ্রি, তাই না? বুঝছি কথাটা? ওকে, ডান। তাহলে এখন T1 T2 মান বের করতে বলছে, তো জাস্ট অল্প একটু অংশ দিলে আমার কাজ শেষ। এখন দেখো, সুতরাং T2 ইকুয়াল টু দেখো সাইন W সাইন 150 ডিগ্রি সমান 90 প্লাস 60 অর্থাৎ cos 60 ডিগ্রি। cos 60 মান হচ্ছে √3/2, আর এটার নিচের মান হচ্ছে থিটা মান 60, 60 প্লাস 30 90 সাইন 1 √3/2 ইন্টু W। আর T1 W ইন্টু সাইন 180 মাইনাস 30 সাইন 150, না থিটা মান 60, ডিভাইডেড বাই থিটা মান হচ্ছে সাইন 90 প্লাস থিটা মান 60 বসালে এটার ভ্যালু 1 হয়ে যাবে, সাইন 120 ডিগ্রি। সাইন 120 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি মান তো হাফ হয়, এখানে √3/2 কেন দিলাম? আর cos 30 ডিগ্রি সমান √3/2। দেখো সবাই বুঝছো? দেখো ভাইয়া প্রথমে দুইটি রশ্মির উলম্ব রেখার কোণের একটু এটা আবার বুঝে দেন। সেটা এই যে এটাই, এই জন্য আমি ফিগার মুছি নাই, তুমি ভিডিওটা আবার দেখবা, ফিগারটা এই জন্য মুছি নাই। দেখো দুটো ফিগার দিয়ে রাখছি, মূল ফিগার উপরটা দিয়ে করবো, আর নিচেরটা দিয়েছি বোঝার জন্য। উলম্ব মানে উপরে y অক্ষের সাথে, y অক্ষ মানে হচ্ছে এরকম লাইন, এটাই। সবাই বুঝছো বলো? বুঝেছি ভাইয়া। অঙ্কগুলো একটু বড় বড় অনেক কঠিন যুক্ত না বলো? ক্যালকুলেশন একবার দুইবার করলে কিন্তু মনে থাকবে, নাকি আরো 2-3 বার বাসা করতে হবে বলো? 2-3 বার কিন্তু করতে হবে, পরীক্ষা পর্যন্ত মনে রাখতে চাইলে 2-3 বার বাসায় করবা, না হলে পারবো না, আটকে যাবা। বুঝছো? আচ্ছা, এবং আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাচ্ছি আর কি। আচ্ছা, নিচের টুকু আবার ফেসবুকে দেখা যাচ্ছে না, ওই তো ফেসবুকে যাই হোক সমস্যা নেই, এটা সমান 1 আর T1 এর মান তো এটা দেখাই দিলাম, ওই সমস্যা নেই, বুঝতে যাবো। আচ্ছা চলো আমরা এরপরে কোশ্চেনে যাই। চলো, হ্যাঁ আসি আবার। দেখো 6 নম্বর, একই আনুভূমিক রেখায় অবস্থিত দুইটি বিন্দুতে একটি রশ্মির দুই প্রান্ত বাধা আছে, তাই না? ওকে, ডাব্লিউ ওজনের একটি মসৃণ আংটা রশ্মির উপর দিয়ে অবাধে চলাচল করতে পারে, দ্যাট ইজ টান বল সমান পি মানের একটি আনুভূমিক বল এর উপর সক্রিয় হলে, এবং পি মানের আনুভূমিক বল যদি সক্রিয় হয় তাহলে বস্তুটাকে একটু মুভ করাবে জায়গা থেকে, কিন্তু টান বলে কোনো চেঞ্জ আসবে না, এটা আমরা বেসিক হিসেবে বলছিলাম ক্লাসে। ওকে, সক্রিয় হলে স্থির অবস্থায় রশ্মিটি উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণ এবং 60 ডিগ্রি কোণ সৃষ্টি করে, অর্থাৎ এরকম আমাকে 30 ডিগ্রি 60 ডিগ্রি দেখাও যে পি, এবং এখানে হচ্ছে এই যে পি কিন্তু আমাদের লামে দিয়ে আসবে না, এই জন্যে এখানে লম্বাংশ দিয়ে করতে হবে। আর সাম্য অবস্থায় লম্বাংশের কন্ডিশনে তো বুঝতে পারছো, সাম্য অবস্থা মানে হচ্ছে এখানে লব্ধি শূন্য, অর্থাৎ যদি আমরা এই হচ্ছে এটার ফিগার এ বি।
ABCD সি দিয়ে দিলাম, ও দিলাম না আর। ওকে দেখো এখানে কাহিনী যেটা এখন, এখানে এই যে দেখো এই লম্ব ড্র করো, তুমি নিজেই বুঝবা কোনটার জন্য কত কোণ। আরে বাঁকা হয় কেন লাইনটা, দেখো লাইটের নিচে আছি তো আমার চোখ জ্বলতেছে আসলে, ভয়ঙ্কর অবস্থা, অনেকগুলো লাইট চারপাশে। ওকে দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ তাহলে 30 ডিগ্রি কোনটা হবে, যে এই লাইন যেহেতু এদিকে দিছি, এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে অনলাইনে এত কষ্ট করে ক্লাস নিয়ে, এরপরে ফলাফল অনলাইন ক্লাসের টিচার দেখে দাম দেয় না, কী যে মনে করে। আর অফলাইনে আইলে কি সুন্দর, খুব ডিসেন্ট। আর অনলাইনে ফলাফলগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কমেন্ট করে, খুব ভাবসাব। মানে ওই যে গ্রামীণ ফোন হচ্ছে একটা অ্যাড দিছিল, আমার কাছে ওই অ্যাডটা খুব ভালো মনে পড়ে এখন, যে বিয়ে হচ্ছে, হ্যাঁ ওই অ্যাডের একটা পার্ট ছিল এরকম, যে বিয়ে হচ্ছে, ওইখানে হচ্ছে বলতেছে যে ভাই আপনার এক্স গার্লফ্রেন্ডের কী অবস্থা, তো বিয়ের অনুষ্ঠানে যে কবুল বলবে এরকম অবস্থায়, এরকম একটা কমেন্ট। এই কমেন্ট তার কেউ হচ্ছে করে না, অবশ্যই করবে না। কিন্তু অনলাইনে কিন্তু কোনো একটা ছবি ফেসবুকে দিলে এরকম কমেন্টে কিন্তু অভাব থাকে না, তাই না? বা এরকম হচ্ছে অপিনিয়নগুলো, বা হচ্ছে ওই যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, ওরা এসে বলতেছে যে আপু আপনি আমার মেসেজে রিপ্লাই দিচ্ছেন না কেন, আমি আপনাকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট একটু অ্যাকসেপ্ট করেন, আপনি কেন আমার সাথে, আমি আপনাকে মেসেজ দিই আপনি কেন রিপ্লাই দেন না। এই টাইপের কথাবার্তা কিন্তু অফলাইনে কেউ এসে সামনাসামনি বলে না, বা এরকম সিনারিও কিন্তু এখন এই লেভেলে তো যায় না, এখন কিন্তু কেউ বলে না এই জিনিসটা, এরকম ভাবসাব নিয়ে অফলাইনে এসে বলে না। অথচ অনলাইনে কিন্তু মেয়েদের ইনবক্সে কী পরিমাণে জ্বালা যন্ত্রণা করে ছেলেগুলা, হ্যাঁ ছেলেগুলো যদি আল্লাহ যদি ভালো করে এদেরকে, এই টাইপের পোলাপাইনগুলোকে আল্লাহ হেদায়েত দান করুক। কারণ আমি আমার মাঝে মধ্যে স্টুডেন্টস আমাকে বলে, বা আমার যে রিলেটিভরা কাজিনরা আছে এরাও মাঝে মধ্যে দেখায় যে দেখ তো ওদের অবস্থা হচ্ছে এইটা, খারাপ লাগে। বাট আসলে ছেলেরা একটু বেশি ইমোশনাল মাঝে মধ্যে মনে হয়, যে একটা ক্যাটাগরির ছেলে আছে মানে এত ইমোশনাল হয়ে যায় যে তারা হচ্ছে একদম মানে লেম কাজ করে বসে। হ্যাঁ তো যাই হোক, ওই ছেলেরা টাইপের মধ্যে কেউ থাকলে ভালো হয়ে যাও, সাবধান হয়ে যাও, বা এরকম করো না। পার্সোনালিটি না থাকলে কখনোই কোনো মেয়ে তোমাকে পছন্দ করবে না, এটাও মনে রাখো। পার্সোনালিটিটা খুব ইম্পর্টেন্ট, খুব ম্যাটার করে। তুমিও তো তোমাকেও যদি কোনো একটা মেয়ে এরকম করে হচ্ছে স্যাসরামি করে কমেন্ট বক্সে বা হচ্ছে ইনবক্সে, তুমিও তাকে দাম দিবা না, এটাই তো রিয়েলিটি। তুমি তো তাকে বলবো যে আর এটা ভালো মেয়ে না বা ভালো না, তাহলে মেয়েটাও সেমলি তোমাকে নিয়ে এই টাইপের চিন্তা করে যে এই ছেলেটা সুবিধা না, এই সবার ইনবক্সে এরকম করে। সো দেখা গেলো যে তোমার রিপুটেশনটাও গেলো, টাইমটাও গেলো, সবচেয়ে বড় কথা নিজের ব্যক্তিত্ব যেমন গেলো, টাইমটাও গেলো। সো এই টাইপের কাজটা তোমরা করো না। আর একই কাজ তোমরা হচ্ছে এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে চিপায় চুপায় হচ্ছে কী করো, কমেন্ট করে আসো। হ্যাঁ যে কমেন্ট করে হচ্ছে মানে ওই যে বলে এটা হচ্ছে যে ফেসবুকের হচ্ছে ডলফিন, এরকম যে ফেসবুকের হচ্ছে সে রাজা আর মানে আর বাস্তবে হচ্ছে সে বিলাই, এরকম একটা কাহিনী। তো এরকম ফেসবুক রাজা হইতে যাও না, ভার্চুয়াল রাজা হইয়া লাভ নাই। লাভ নাই মিনস হচ্ছে আসলে এটা কোনো ভ্যালু ক্রিয়েট করবে না তোমার লাইফে। যখন দিন শেষে যখন কলেজ লাইফ যাবে, ভার্সিটিতে দেখবা যে চান্স পাওয়া নাই কোথাও, ন্যাশনাল বা প্রাইভেটে টাকা থাকলে মানে ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো থাকলে প্রাইভেটে পড়তে পারবা, আর যদি ফিনান্সিয়াল অবস্থা খারাপ থাকে পাবলিকে মানে কী বলে ন্যাশনালে পড়তে হবে। তখন দেখবা যে আর মানে ওই পৃথিবী এখনকার যে রঙিন পৃথিবী দেখতেছ, তখন আর পৃথিবী রঙিন থাকবে না, তখন একদম বিটিভির ওই যুগে চলে যাবা, সাদা কালো হয়ে যাবে। এবং সাদা কালোর মধ্যে ঝাপসা সাদা কালো, যখন যেখানে ঝিরঝির করে সেই জায়গাটা দেখবো যে ভয়ঙ্কর অবস্থা, এই ঝিরঝির অবস্থা যাবে না, সারা লাইফ এরকম যাবে। তখন আর কাউকে মেসেজ দিতে ভালো লাগবে না, তখন তুমি এক্স্যাক্টলি বুঝবা যে হচ্ছে তোমার রিয়েলিটিটা কী। আজকে 23 ব্যাচে পোলাপাইনকে বলতেছিলাম অফলাইনে, 23 ব্যাচের ফার্স্ট অ্যাডভান্স ব্যাচের, যে এই যে তোমরা এখন ভাবসাব নিয়ে ঘুরে বেড়াও, আসো ক্লাস করো চলে যাও, বা এই সেই যে করো, যে টাকাগুলো তোমাদের প্যারেন্টসরা আমাদেরকে দিচ্ছে অনেক কষ্ট করে দেয় আসলে, সেই জায়গাটাতে তোমরা তো আসলে মূল্য বুঝো না। তোমাকে নিজেকে যদি তো বলি যে আজকে 100 টাকা ইনকাম করে দেখাও, হ্যাঁ যে 100 টাকা ইনকাম করে দেখাও, কালকে একদিন সময় দিলাম 100 টাকা একটু ইনকাম করে দেখাও, তোমার জান বাইর হয়ে যাবে। টানা 5 দিন যদি তোমাকে বলা হয় পরপর 500 টাকা ইনকাম করে দেখাও বা 100 টাকা ইনকাম করে দেখাও, তোমার দেখবা যে তখন পৃথিবীটা কত কঠিন, তখন সেটা বুঝতে পারবা। এর আগে আসলে যখন টাকা ইনকাম করার জন্য কি কষ্ট করতে হয় এটা যদি না বুঝো, বা এটা যদি কাউকে বোঝানো যায়, তাইলে সে আর টাকা অপচয় করবে না, আর সে তখন অনেক পড়াশোনা করা শুরু করবে। এই জন্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে হচ্ছে একটা নির্দিষ্ট এইজের পর কাজ করা বাধ্যতামূলক করে দেয়।
ফ্যামিলি থেকে টাকা পয়সা দেয় না। কারণ খুব ভালো ভালো ফ্যামিলি ছেলেরা দেখা গেল যে ওইটার কাজ করে বা অন্যান্য কাজ করে, গাড়ি মোছার কাজ করে, তারপর অন্য যে কোনো কাজ করে, তাদেরকে সেই জিনিসটা ট্রেন আপ করা হয়, তাদেরকে বোঝানো হয় যে আসলে সিনারিওটা পৃথিবীতে একটা সহজ কাজ না। আর বাংলাদেশে আসলে আরে আল্লাহ, ভার্সিটিতে পড়ে আম্মা এসে দিয়ে যায়, কলেজে পড়ে বাসায় গেলে ভাত খাওয়াই দেয়। মানে এই পোলাপাইনগুলো, ফার্মের মুরগিগুলো, এগুলোর আসলে কী করবো, কিছু বলার নাই। এই জায়গাগুলোতে এই যে আমার ব্যাচেও পড়ে অনেক পোলাপাইন আছে, সামনাসামনি তো বলতে পারি না। আমরা আসলে কি হয় আমাদের ক্ষেত্রে এই যে একই সিনারিও, সামনাসামনি অনেক কথা বলতে পারি না, কিন্তু কিছু কথা তো বলা দরকার যে আসলে যে একটু নিজের সেলফ জিনিসগুলো। আমার এক রিলেটিভ আছে, হ্যাঁ, রিলেটিভের পরিচয়টা না বলি, আমার থেকে বয়সে বড়, ওনাকে ওনার আম্মু এখনও ভাত খাওয়াই দেয়। আমি কি হারে, তো আমার চাচিরা মজা করে বলে যে বিয়ে করলে বউয়ের হাতে ভাত খাবে, এখন মায়ের হাতে ভাত খাইতেছে, কী করবো আর, এভাবে পচায়। কিন্তু তারপরে শুনে না, মানে এক বাবার এক ছেলে, এক সন্তান, যাই হোক, সে কাহিনী এরকম, কী করবো আর। এখন সেই জন্যে মানে মূল কথা নিজের সেলফ আইডেন্টি। আর আমাকে ছোটোবেলা কী হয়েছে, আমার যে কী জিদ লাগতো ছোটোবেলায়, আমাকে বহুত কাজ করাইতো আমার আম্মা ছোটোবেলা থেকে। হ্যাঁ, যে স্কুলে 6 মানে ছোটোবেলা থেকে বলতে কোন ক্লাস থেকে জানি না, কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগতো যে আমাকে কেন কাজ করাচ্ছে, মানে এবং কাজ না করে দিত মায়ের, সলার মোটা অনেক মায়ের খেয়েছি। হ্যাঁ, এরপর এখন যখন কলেজে উঠলাম, কলেজে হোস্টেলে থাকলাম, তখন ওই যে নিজে নিজে কাজগুলা যেগুলা করছিলাম ছোটোবেলায় বা আস্তে আস্তে করা হয়েছিল বা করতে দিয়েছিল বা করছিলাম, আমার আম্মু অনেক অসুস্থ থাকে, এই জন্যই আসলে কাজগুলো করতে হইতো। হ্যাঁ, আমার আম্মুর জন্য একটু দোয়া করো, যাই হোক। তো সেই কাজগুলোর কারণে কলেজে যখন হোস্টেলে উঠলাম, একা একা পুরো ঢাকা শহরে আমি একলা একটা রুমে হোস্টেলে আসি এনডিসিতে আরামবাগে, তখন নিজে চলার জন্য তখন দেখলাম যে যাক, ওই কাজগুলো করার কারণেই কলেজ লাইফে একা একা সার্ভাইভ করতে পারছি হোস্টেলের মধ্যে। না হলে আমার সাথে অনেক স্টুডেন্ট, আমার কলেজের ফ্রেন্ডসরা হোস্টেলে ছিল, যারা এই কাজগুলো করে অভ্যস্ত, যে কী হ্যাসেলের মধ্যে গেছিলো, কী যে কষ্ট পাইছিল মনে আছে। সো এই জন্যে একটু সাবধান হয়ে যাও, নিজের কাজ নিজে করো, অ্যান্ড এবার পড়াশোনাটা ঠিক মতো করো, এটা ছাড়া গতি নেই, বুঝছো? আচ্ছা, ভালো কথা। আমাদের প্রবলেম বুক 5 চলে আসছে। হ্যাঁ, আমাকে এই জন্য কল দিচ্ছিল তখন। মাশাআল্লাহ, প্রবলেম বুক 5 মিনস ম্যাট্রিক্স নির্ণায়ক, ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, আমাকে যে প্রেস থেকে কল দিচ্ছে যে নিয়ে আসবো কিনা। বইটা সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে, গুড। ছবি দিল, কালকে চলে আসবে। তো এইগুলো আমরা যারা ব্যাচ বর্ণমালা, তারা কি এই বইটা পাবো নাকি আমাদেরকে আলাদাভাবে পেমেন্ট করতে হবে? তোমরা কি হার্ড কপি বইয়ের জন্য টাকা পয়সা দিছো? কও ভাইয়া, আমরা তো যে ব্যাচ বর্ণমালা যে ব্যাচ ক্র্যাশ এগুলোতে আছি, তাহলে কি আমাদের আরে বাবা, হার্ড কপি বইয়ের জন্য কি টাকা পয়সা দিছো? তোমাদের কি বলা ছিল যে হার্ড কপি বই দেওয়া হবে? সফট কপি তো আমরা পিডিএফ তে লিখে দিচ্ছি, হার্ড কপির জন্য কোনো টাকা পয়সা দিছো কিনা বলো, নেওয়া হয়েছিল কিনা কখনো? ভাইয়া আসলে মানে আরে নেওয়া হয়েছিল কিনা? আরে বাবা, আমি বলি একটা বলে, একটা জ্ঞানমূলক অ্যান্সার, অনুধাবনমূলক না, জ্ঞানমূলক। বলো, দেওয়া হয়েছিল বা নেওয়া হয়েছিল নাকি নেওয়া হয় নাই? না ভাইয়া, নেওয়া হয়। তাহলে এটাই তো কথা, মানে তোমরা এই একটা অ্যান্সার। আমি ক্লাসরুমে গিয়ে বলি যে তোমরা দেরি করে আইসো কেন? হ্যাঁ, যারা দেরি করে আসে মাঝে মধ্যে, দেরি করে আইসো কেন? অ্যান্সার স্যার দেরি হয়ে গেছে। কিন্তু ভাই জিজ্ঞেস করলাম দেরি করে আইসো কেন? অ্যান্সার দেরি হয়ে গেছে। এটা জ্ঞানমূলক অ্যান্সার কি হয়েছে? হয় না কিন্তু, তাই না? তো এইটা কি তোমাদের অবস্থা? এখন আমি জিজ্ঞেস করি একটা, বলতে স্যার একটা, তাইলে তো কেমন হবে? এই জন্য তোমরা জ্ঞানমূলক প্রশ্নে সৃজনশীল অ্যান্সার পাও না, মানে নাম্বার পাও না। আর এই জন্য গভর্নমেন্ট জ্ঞানমূলক অ্যান্সার দিচ্ছে বাধ্যতামূলক, যে জ্ঞানমূলক একটা থাকবেই, আরেকটা অনুধাবনমূলক থাকবেই। তো সৃজনশীলতা তো একটা অ্যাপ্লাই লাইফেও করতে হবে। হ্যাঁ, তো এখন হার্ড কপি বইগুলো এখন সবগুলো আসে নাই, প্রথম কথা। আর আমরা যারা সেকেন্ড ইয়ারের কোর্সে যারা আছে, তাদের কিন্তু আমরা বলে দিয়েছিলাম বই পাবে, তারা কিন্তু বই পাচ্ছে। ফার্স্ট পেপারের জন্য আসলে তখন হার্ড কপি বই আমরা করি নাই, ওইভাবে প্রেস ভার্সন বই করা হয় নাই। এটা 23 ব্যাচকে টার্গেট করে আমরা মূলত করছি, কারণ এর আগের ভার্সনের বইগুলোতে মানে 21 তোমরা কিন্তু পিডিএফ পাইতা, তাই না? ছোটো ছোটো কন্টেন্ট করে পিডিএফ পাইতা, এরপর এগুলো ডেভেলপ করে আমরা বই করলাম। আর বইটা বই সবগুলো আসলে আমি তোমাদেরকে গ্রুপে বলবো যে যারা যারা বইগুলো নিতে চাও, কারণ কিউরিওসিটি সিরিজের বইগুলোতে স্টুডেন্টস অনেক পছন্দ করে বা করছে, এবং নতুন বইগুলো ফার্স্ট পেপারের এগুলো কিন্তু সেকেন্ড পেপার এগুলোর থেকেও অনেক ডেভেলপড করা। ভার্সনটা ফুল চেঞ্জ হয়ে গেছে। সেকেন্ড পেপারে তো মজা পাওয়া হচ্ছে এরকম যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের বই যেগুলো আছে সেগুলোতে টাইপ ওয়াইজ শুধু কথা বলে দেওয়া ছিল, বেসিক এক্সাম্পল, প্র্যাকটিস এক্সাম্পল কয়টা। কিন্তু সেকেন্ড পেপার, এই যে ফার্স্ট পেপারের বইগুলোতে টাইপের সাথে সাথে বইয়ের কোন কোন অঙ্ক হ্যাঁ ওই নিয়মের আছে, ওই অঙ্ক সব মানে অ্যাটাচ করা হয়েছে, মানে প্রচুর পরিশ্রমের কাজ গেছে।
এরপর অ্যাডভান্স কন্টেন্টের পরিমাণ অনেক বাড়ানো হয়েছে, মানে ফার্স্ট পেপারের বইগুলো নিয়ে প্রচুর পরিশ্রম গেছে। অর্থাৎ সেকেন্ড পেপারে তোমরা যে বইগুলো পাইছো, এটার যে নেক্সট এডিশন যেটা আসবে ইনশাল্লাহ, নেক্সট এডিশন আসবে কবে, হয়তো 6-7 মাস পরে আসবে। নেক্সট এডিশনে অনেক কিছু দেখতে পারবা, হয়তো তোমরা হয়তো পাইতে পারো। তোমরা অ্যাডমিশনে যে শিটগুলো পাবা অ্যাডমিশন ব্যাচে, সেগুলোতে হচ্ছে ওই আপডেটেড এডিশনটা আমি দিব। আর মূলত 23 ব্যাচ সেকেন্ড ইয়ারে যে বইগুলো পাবে সেগুলোতে তারা আর এই তোমাদের বইগুলো পাবে না, তারা এটার আপডেটেড ভার্সনটা পাবে। আপডেটেড ভার্সনে অনেক কিছু করা হবে, মানে যেটা হচ্ছে এখনকার পাঠে করা হয়েছে। মানে বইগুলোতে আমরা অনেক শ্রম দিই, আসলে অনেকগুলো মানুষ শ্রম দেয়, অনেকগুলো স্টুডেন্টস, মানুষ বলতে অনেকগুলো স্টুডেন্টস যারা আমাদের কাছে পড়ে পাবলিকে আছে, ভার্সিটিতে আছে, ঢাকার বিভিন্ন জায়গায় থাকে। সো তাদেরকে দিয়ে এই কাজগুলো অনেকটা মানে মেনটেন্যান্সে আছে। তবে ফার্স্ট পেপারের বইগুলো খুব মানে আমার নিজেরই খুব পছন্দ হয়েছে ডেভেলপ করার পর। আচ্ছা যেহেতু এখন চলো এই অঙ্কটাতে আসি এবার, মাঝখানে অনেক বলো। সব সময় উলম্ব রেখা বলতে সব সময় ওয়াই অক্ষ বুঝবা, আর কিছুই না। উলম্ব রেখা মানে কি, সব সময় ওয়াই অক্ষের প্যারালাল লাইন, বুঝছো? ঠিক আছে। আর আনুভূমিক রেখা বলতে সব সময় এক্স অক্ষকে চিন্তা করবা, ঠিক আছে? তাইলে দেখবা যে সহজ হয়ে গেছে। আনুভূমিক রেখা বলতে কি সব সময় এক্স অক্ষ, আর উলম্ব গেছে সব সময় কি ওয়াই অক্ষ, বুঝছো কথাটা? বলো। জি স্যার। ঠিক আছে, গুড। আচ্ছা ওকে, সো চলো আমরা এবার আসি ডাব্লিউ কেজি ওজনের। আর কি আছে এখানে, কি করাইতেছিলাম? আচ্ছা হ্যাঁ, এই অঙ্কটাতে কেমনে করাবো ভুলে গেছি বলতে। আচ্ছা উপাংশের বিপরীত আমি এখানে বলি, দেখো এখানে বল করে দেখো, এই যে 1টা 2টা 3টা 4টা বল এখানে দেখতেছি সিকোয়েন্সিয়ালি, তাই না? এবং প্রমাণে 4টা বলের মধ্যে পি বলের কারণে সাম্যাবস্থার জন্য কোনো ইম্প্যাক্ট আসে নাই, কিন্তু প্রমাণে দেখো পি এর কেস আছে। সো লামি ইউজ করলে কিন্তু টি ডাব্লিউ আসবে, পি আসবে না। কিন্তু প্রমাণে আমাকে পি দিছে, সো এই জন্য আমি এখানে লামির পার্টটা ইউজ করবো না, আমরা লম্বাংশটা ইউজ করবো, লম্বাংশের উপাদ্য। ঠিক আছে। সো লম্বাংশের উপাদ্য কেসে যেহেতু সাম্যাবস্থায় আছে, সো আর কস থিটা বা আর সাইন থিটা যেটা আসতো সেটার ভ্যালু 0 হয়ে যাবে, তাই না? সেটার ভ্যালু 0 হয়ে যাবে। সো ভাই চলো আসি, শুরু করি। চলো তাহলে পি বরাবর এবং এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে, সো জনগণ দেখো পি বরাবর কেসে আর লম্ব বরাবর ক্ষেত্রে সাইন, আর পি বরাবর হচ্ছে ভূমি বরাবর বুঝাচ্ছি, ওকে? সেটা সব সময় হবে কস দিয়ে, আমরা শিখেছিলাম আগের ক্লাসগুলোতে। সো পি কস 0 প্লাস টি, পি এর সাথে কতক্ষণ উৎপন্ন করে জানি না, 60 ডিগ্রি। কতক্ষণ হবে? 60 হবে না? 60 কেন হবে? 180 মাইনাস 30। ও আচ্ছা গুড, 180 মাইনাস 30 কেন হবে? এটার সময় 60 কেমনে হয়? 90 মাইনাস 30 বলো। এইটার সাথে এটা কি 90 না? হ্যাঁ, এই টোটালটা কিন্তু 90 আর এটা হচ্ছে 30, তাহলে এখানে কোন কিন্তু 60। সুন্দর, 180 মাইনাস 30 60 হয়ে গেছে। আচ্ছা দেখো টি কস, দেখো আমি ডিটেলসে লিখি যাতে তোমরা পরে আবার বুঝতে পারো। 90 মাইনাস 30 প্লাস এই টি কতক্ষণ উৎপন্ন করে বলো? 90 প্লাস 60, তাই না? আর কি আছে? আর ডাব্লিউ পি এর সাথে কতক্ষণ বলো? এক রোটেশনে কিন্তু নিতে হবে, উল্টা রোটেশনে যাওয়া যাবে না। তো ডাব্লিউ পি এর সাথে কত? 200 কত বলো? 70 ডিগ্রি। আর লব্ধি যেহেতু 0 বলো, এই যে এই কোণ হচ্ছে 270 ডাব্লিউ পি, তাই না? সো cos 0 মান দ্যাট ইজ 1, cos 90 মাইনাস 30 60, cos 60 মান হচ্ছে হাফ, cos 90 প্লাস 60 মানে সাইন মাইনাস সাইন 60 মানে মাইনাস রুট 3/2, cos 270 এর মান কত বলো? 0। এটা লেখা যায়, হ্যাঁ ঠিক আছে। এবং দিয়ে
জাস্ট সাইন একটা লিখবো, দেখো সাইন 0 টি কজ জায়গায় সাইন লিখে দিব শুধু। সাইন 90 - 30 সমান হচ্ছে 90 ভাবে লিখি। সাইন 0 মান 0, 90 - 30 60, সাইন 60 মান √3/2, 90 + 60 মান দ্যাট ইজ cos 60 মান হচ্ছে হাফ, আর সাইন 270 মান কিন্তু -1। W এখন দেখো t ইকুয়াল টু, আচ্ছা t এর মান চাইছে না, t এর w এর কেসে, তাহলে এখন বলো t ইকুয়াল টু 2w ডিভাইড বাই √3 + 1। এখন দেখো √3 - 1 দেওয়া, অর্থাৎ খুব সিম্পল, এর সাথে √3 - 1 দ্বারা গুণ করো। দেখো মিলে যাবে। √3 - 1 একটা প্রমাণ মিলে গেছে। ওকে গেল। আর লাস্ট এরপরে প্রমাণ p এর মান, p এর মান w দিয়ে, সো p এর মান p ইকুয়াল টু, এই যে t এর মানটা বসাতে হবে, তো w পর চলে আসবে এই যে এখান থেকে, ধরো ইকুয়েশন নম্বর 1 ইন্টু t, t এর মান হচ্ছে w অফ √3 - 1। তার মানে এখানে দেখো √3 - 1 হোল স্কোয়ার, অর্থাৎ এখানে লিখতে পারো a স্কোয়ার - 2√3 3 + 1 4, 2 দ্বারা ভাগ করলে 2 - √3। প্রমাণিত। জনগণ দেখো, সবাই বুঝছো? দেখো 2 - √3। এখন এখানে কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর জিনিস হয়েছে। এখানে দেখো √3 মান হচ্ছে 1.73, তার থেকে 1 বিয়োগ হয়েছে, আর 2 আর √3 মান 1.73, বড় রাশি থেকে ছোট রাশি বিয়োগ হয়, সেটাই কিন্তু হয়েছে। ছোট থেকে বড়টা কিন্তু হয় নাই। তোমরা পরীক্ষা হলে যখন করবা দেখবে তোমাদের কাছে ছোট থেকে বড়টা আসবে, কারণ তোমরা ভুল করো পরীক্ষা হলে রেগুলারলি। সেই জন্য ভুল টুল করতে যেও না, ঠিক মতো কইরো, বুঝে শুনে ঠিক মতো কইরো। দেখো সবার কাছে ক্লিয়ার কিনা বলো, জুমে যারা আসতো বলো, ফেসবুকে যারা আসতো সবাই কিছু কিনা একটু জানাও। ভাইয়া বলো। এখানে আমি যে তার দিয়ে মানে তার দিয়ে কোন একটা বস্তু ঝুলাইলাম, তো প্রথমে তো সেটা একবার সাম্যাবস্থা মাঝামাঝি থাকে, তার উপরে পি বল প্রয়োগ করলাম, তো বস্তুটা একটু সরে গেল, তো এটা একটু গতিশীল হয়ে যায় না, তো সাম্যাবস্থা কোনটা সাম্যাবস্থা? ওই যে পি বল সরে গেছে, যাওয়ার পর যখন থামছে তারপর হচ্ছে এই কথা। তো তারপর যদি থামে তো টান মানে এটা আগের মতো হয়ে গেল না, গিট মারার মতো, যে টান বলগুলো একটু চেঞ্জ না, এটা আগের মতো তখনই হবে যখন হচ্ছে গিট্টু দেওয়া হবে। গিট্টু দেওয়া ছাড়া যদি মসৃণ কেস হয় তখন হচ্ছে এখানে যে বলটা বা টানটা আসলে ইকুইভ্যালেন্টলি শিফট হয়ে যায়। আর যদি গিট্টু দেওয়া না থাকে তাহলে এটা এরকম হয়। গিট্টু দেওয়া থাকলে হচ্ছে সমস্যা, গিট্টু দেওয়া না থাকলে দুইটা কেসে টান বল সমান হয়। আর বলটা তুমি হচ্ছে এখানে কি করছো দেখো, পি বল হচ্ছে পি মানে একটা আনুভূমিক বল, এর উপর
সক্রিয় হলে স্থির অবস্থায় রশ্মিটি উলম্ব রেখার সাথে, মানে জাস্ট হচ্ছে অবস্থানটা তার চেঞ্জ করে নিছে, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে চেঞ্জ করে নিছে। চেঞ্জ করে নেওয়ার পর এই যে 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না, 30-60 কোণ যে উৎপন্ন করলো, এটা তখনই উৎপন্ন করা সম্ভব যখন এটা স্থির অবস্থা থাকবে। যদি নড়াচড়া করে তাহলে কি আর কোণটা স্টেবল হবে বলো? তাহলে কোণ যেহেতু স্টেবল তার মানে এটা স্থির আছে, স্থির মানে হচ্ছে সাম্যাবস্থা। আর বাকি দুইটা কেসে এখানে আমাদের হচ্ছে কি হয়ে গেল, যে টান বলটা সমান হয়ে গেল। কিন্তু এটার সাথে আগেরটার তো অনেকটা মিল আছে না? মিল আছে কিন্তু মিল নাই, এটা আমি শর্ত দিয়েছি দুইটা কেস, এটা মনে রাখো। দুইটা শর্ত দিছি, প্রথম দুইটা শর্ত এটা মনে রাখো একটু। আর এটা নিয়ে আরেকটু আমি অ্যানালাইসিস করে দেখি। ব্যাপারটা ওই যে আপনি যে বললেন প্র্যাকটিক্যালি একটা পরীক্ষা করা, ওই প্র্যাকটিক্যালি পরীক্ষাটা করলে অনেক সহজে বোঝা যায়। হ্যাঁ, এটা এই জন্য আমি প্রথমে স্টেটমেন্টসগুলো দিয়ে দিস প্রথম অংশের মধ্যে। এখন এর বাইরে হচ্ছে কি, আসলে এখন এর বাইরে হয়তো আমি ফিগার একটা ভিডিও দেখাইলে হয়তো এটা ক্লিয়ার হয়। ভিডিওটা চাইলে তোমরা ইউটিউব সার্চ করতে পারো। আর আমি এখন সবচেয়ে সহজ এক্সাম্পল এটা দিয়ে দিচ্ছি আর কি, যে সে একটু বাসায় বসে এটা একটু করে নাও, দেখে নাও। হ্যাঁ ভিডিওটা আমিও দেখি নাই, ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে এরকম ভিডিও। হ্যাঁ, এখন আমি দেখবো, আচ্ছা সার্চ দিও না আমি, বুঝছো? এখন লাইন সার্চ, আচ্ছা ওকে, সার্চ দিয়ে দেখি যে ভিডিওটা পাই কিনা ইউটিউবে। আচ্ছা ওকে, গেল। তাহলে নিজে বাসায় একটু ট্রাই করো, কন্ডিশনগুলো একটু চিন্তা করে ট্রাই করো, তাইলে আর কি মানে দেখলে জিনিসটা সহজ হবে। আর আলাদা করে কিছু কেস এখানে দেওয়া যায় কিনা আমি চিন্তা করে দেখি, জানাবো না আরেকটা ক্লাসে। ওকে, এখন আমরা 6 গেল, তারপরে আসি একটু বড় বড় অঙ্ক। এগুলো আসলে একটু ছোট ছোট অঙ্ক না, একটু বড় বড় অঙ্ক, বাট অঙ্কগুলো দেখে সুন্দর লাগে। সুন্দর আছে, আমি আর সুন্দর আছে বলতে আমি আসলে অনেক সুন্দর করে লিখছি, এটা আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ বলো। আচ্ছা, ইন্টারনেটটা বোধহয় একটু স্লো। 11টা বেজে গেছে। তুমি না লাস্ট দিন বলছিলে আর কয়টা অঙ্ক করান, তুমি আজকে টাইম দেখাচ্ছ কেন? কি আছে আচ্ছা, কি আছে বলো। দেখছো সুবিধাবাদী কিরকম? হ্যাঁ বলো অ্যাটলিস্ট। আরে আমি আজকে টার্গেট নিয়েছিলাম যে 8 পর্যন্ত করাবো, 7 পর্যন্ত অ্যাটলিস্ট করাবো। আরে সময় পাই নাই না, অঙ্কগুলো অনেক বড়, কথা বলে বলে করতে গেলে সময় লাগে, দেরি হয়ে গেছে। দেখাচ্ছে একটা অঙ্ক, আরেকটা অঙ্ক করে কুমিল্লা বোর্ড 15তে আইসে। এল দৈর্ঘ্যের একটি সুতার দুই প্রান্ত একই আনুভূমিক রেখায় এ দূরত্বে, তোমরা অলরেডি বুঝছোই যে এল গ্রেটার দেন এ হবে, সুতার দৈর্ঘ্যটা বড় হয়। এইভাবে বাধা আছে। ডাব্লিউ ওজনের একটি মসৃণ আংটা সুতার উপর দিয়ে অবাধে চলাচল করতে পারে। ডাব্লিউ ওজনের একটি মসৃণ আংটা। আচ্ছা ওকে, সো চলো, অবাধে মানে মসৃণ আংটা কাহিনী বলছে যে অবাধে চলাচল মানে হচ্ছে এটা ওই যে দুই পাশে টানবো সমান হবে। একই আংটাকে টেনে বি বিন্দুতে খাড়া নিচের দিকে স্থির রাখে, খাড়া নিচের দিকে। আংটাকে কিন্তু টানতেছে, এখানে একটা কন্ডিশন তুমি কিন্তু মনে রাখতে পারো। আমি এখানে বলছিলাম আংটার মধ্যে বলটা তুমি প্রয়োগ করে নিয়ে নিচ্ছ, আর আংটা হচ্ছে কিসে বল প্রয়োগ করতেছে বলো? আংটা বল প্রয়োগ করতেছে হচ্ছে দড়ির মধ্যে। তো এভাবে চিন্তা করতে পারো, খাড়া নিচের দিকে নিয়ে গেছে। তাহলে এটাকে তোমার টোটালটা দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এটাকে তুমি যদি এই যে ধরো যে এ বিন্দু বি বিন্দু, এটা সুন্দর অঙ্ক, এটাকে তুমি এক্স ধরো, তাহলে এটা হবে এল মাইনাস এক্স। টোটালটা দৈর্ঘ্য হচ্ছে এল। তো আমি এই যে নিয়ে গেছে না, তাহলে এটার তো একটা দৈর্ঘ্য আসবে, সেটাকে মান কি ধরলাম? এক্স এল ধরলাম, এক্স ধরলাম। আচ্ছা, ফেসবুকে ভিডিওটা কি ডিলিট হয়ে যাচ্ছে নাকি, আছে নাকি? দেখাও যে পি ইকুয়াল টু, দেখছো পি বলের মান, অর্থাৎ লামি দিয়ে করা যাবে না ওই যে পি এর কেসে। আচ্ছা, আর ডাব্লিউ কেস, ডাব্লিউ ওজন যেহেতু বলছে, ওজনের একটা বস্তু যেটার ওজন ডাব্লিউ, এ বি এটা ধরো যে সি, আর এটা ধর ডি। আচ্ছা, এখানে দেখো এখানে কিন্তু এক্স এর কোনো অস্তিত্ব প্রমাণে নাই, এই জন্য এক্স এর অস্তিত্ব তোমাকে বিলীন করে দিতে হবে। কীরকম দেখো, সেটা খুব সিম্পল। এক্স এর কাজে এক্স এই যে ডাটাগুলোর মান আর কি আমরা বের করে নিতে হবে লামের কেসে।
এ দূরত্ব, দেখো এ কিন্তু আছে, এ দূরত্ব, হ্যাঁ, আর এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এটাই হচ্ছে মূল শর্ত। অর্থাৎ বিসি, এখান থেকে শুরু করে এখানে বিসি, বিসিকে হচ্ছে আমি এক্সটাকে রাখবো না, মূলত এক্স এর একটা পরিচয় বের করবো আগে, তারপর বাকি কাজ করব। বিসি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার সমকোণী ত্রিভুজ এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার দ্যাট ইজ হচ্ছে রুট ওভার মাইনাস এ বি স্কোয়ার আচ্ছা, এখন এখানে তো ভেজাল আছে, কারণ এখানে তো এক্সই আছে, তাহলে এক্স বাদ দিব কেমনে? আচ্ছা, এক্স বাদ দেওয়ার কিসে, এসি দিয়ে যদি কাজ করি, এসি ইকুয়াল টু হচ্ছে এল মাইনাস এক্স। আচ্ছা, এভাবে যদি দিই এসি, আচ্ছা এভাবে করা গেল, হ্যাঁ দেখো এসি স্কোয়ার ওই আগেরটাই আসলে, এসি স্কোয়ার দ্যাট ইজ হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, একই জিনিস, এক্স স্কোয়ার বাদ গেল, তাহলে এটার পাশে এল স্কোয়ার, মানে এটা এই পাশে গেল, এ স্কোয়ার এই পাশে আসলো, এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 2l নিচে চলে আসলো, এটা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তাইলে এখানে আমাদের এক্স এর মান আসলো, এক্স এর মান বিসির মান, এক্স মানে কি, সুতরাং দেখো বিসির মান এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2l, আর এসির মান বের করে দিই l minus x, l minus l square minus a square divided by 2l, 2l square minus l square plus a square, তাহলে l square, এই ভেজাল করলাম আর কি, যাই হোক গেল, হ্যাঁ একটু ভেজাল করা হয়েছে, গেল। ফেসবুকে ভিডিওটা ক্লিয়ার এখন। এরপর শোনো, এরপর কি করবো, পি এর মান বের করবো। পি বরাবর, আচ্ছা টান বল দিনে তো এখানে দেখো, টান বল টি, টান বল টি, তাহলে চলো একটু বড় হয় অঙ্কটা, একটু বড় হয়, কুমিল্লা বোর্ডে আইসে, কুমিল্লা বোর্ডে আসা অঙ্ক সবসময় বড় হবে, মনে রেখো। পি বরাবর এবং এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে, লম্বাংশ নিয়ে পি cos 0 ডিগ্রি টি cos 90, তাই না? বলো এই কোণ তো 90 ডিগ্রি, তারপর টি cos এই কোণ কত, টি cos 90, বাকি টিটা এইখানে কত কোণ উৎপন্ন করছে বলো তো পি এর সাথে, বলো এটা কি লম্বাংশ দিয়ে করা যাবে নাকি অন্য কোনো নিয়মে যাব? ফেসবুকে ভিডিওটা ব্লার হয়ে যাচ্ছে কেন? লামি দিয়ে করবো, তাই না? লামি দিয়ে করলে কি পি এর মান কিভাবে আসবে, তখন ডাব্লিউ এর পার্টটা আসবে, লামি দিয়ে করলে অবশ্য এই ডাটাগুলোর পার্টটা সহজে আসবে। আচ্ছা দেখি লামি দিয়ে করি, আচ্ছা লামিটা নিচে একটু লিখি, প্রোডাক্ট উঠে দিও। লামি দিয়ে করলে পি এর মানটা কিভাবে আনবো বলো,
পি ডাব্লিউ টি। আচ্ছা স্টার্ট ক্লাস দেখি এটা দিয়ে করা যায় কিনা। এখানে এখানে এখন আমরা যে সমস্যায় পড়লাম সেটা হচ্ছে টি, এই যে এর পরের টিটা পি এর সাথে, আচ্ছা ওকে, টি কস 90 ডিগ্রি দেখি যা হয় কপালে, প্লাস এ সিবি, আর কি আছে, প্লাস ডাব্লিউ যেভাবে আগে থেকে আগে দেখি cos 270 ডিগ্রি ইকুয়াল টু 0। এখন মিলাও, cos 0 মান হচ্ছে 1, cos 90 মান 0, ঠিক cos 90 মান cos 90 প্লাস থিটা sin থিটা, cos 270 মান 0, sin ACB, আচ্ছা cos 90 প্লাস থিটা মান সমান মাইনাস sin থিটা, এটা মিলে গেছে, তাহলে ইকুয়াল টু sin C ACB বা sin C কোন sin C সমান বলো জনগণ, দেখো sin C, এই যে C সমান কি লম্ব AB ডিভাইডেড বাই অতিভুজ AC, AB বাই AC, AB AB মান হচ্ছে A, আর AC AC মান আমি অলরেডি বের করে রাখছি, এটা হচ্ছে এটা, ওই এটাই যে 12, তাহলে 2AL, ফেসবুকে আবার দেখা যাবে না এখানে, 2AL ডিভাইডেড বাই L স্কয়ার প্লাস A স্কয়ার ইন্টু T, এটা আসে আর কি। এখন W এর সাথে পার্ট দিতে হবে, তাই না? এটাকে ধরো ইকুয়েশন নাম্বার 1 দিলাম, লামি দিয়ে করলে লামি দিয়ে করলে ছোট হইতো, লামি দিয়ে পি এর কন্ডিশন দিয়ে করতে, তাই না? আচ্ছা সাইন এইভাবে লম্বাংশ দিয়ে যদি করছি, আমি লম্বাংশ দিয়ে শেষ করি, লম্বাংশের পার্টটা কাটতে গেলে আমার কাছে খারাপ লাগবে এখন, কারণ আমি অনেকক্ষণ ধরে এটা নিয়ে করছি। আমি লম্বাংশ দিয়ে করব, দরকার হলে পরে তুমি লামি দিয়ে তোমরা একটু করে নিও, লামি দিয়ে করলে হয়তো একটু ছোটো হবে, বাট লম্বাংশ দিয়ে করে বড় করছি তো করছি আর কি, করবো যা হয়। দেখো হ্যাঁ একটু বড় হোক ব্যাপার না, সাইন দিয়ে আবার পি সাইন একই জিনিস, সাইন দিয়ে দিই পি সাইন 0 প্লাস টি সাইন 90 প্লাস টি সাইন 90 প্লাস এসিবি প্লাস ডাব্লিউ সাইন 270 ইকুয়াল টু 0। কত জায়গায় সাইন লিখলে, এখন সাইন 0 মান 0 বাদ হয়ে যাচ্ছে, সাইন 90 মান হচ্ছে 1, টি 90 প্লাস থিটা সমান cos থিটা, টি টু cos এসিবি মানে cos সি, সাইন 270 ডিগ্রি মানে হচ্ছে -1, cos এসিবি দেখো এটা হচ্ছে ভালো কথা, cos এসি কোনটা cos এর জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে ভূমি বিসি ডিভাইড বাই অতিভুজ এসি, বিসি বাই এসি হবে, বিসি বাই এসি। সো বিসি দ্যাট ইজ হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে এই যে বিসি মান কত পাইছি, বিসি মানে হচ্ছে রুট ওভার এই যে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 12, বিসি এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 12, আর এসি এসি মান পাইছি এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 12, এখন দেখো 12 বাদ যায়, W ইকুয়াল টু টি ইন্টু অঙ্ক ছোট নিয়মে না করলে একটু বড় হবে, বাট অঙ্ক মিলবে, এরকম কনফিডেন্স থাকবা যে অঙ্ক মিলতেই হবে, কেন অঙ্ক মিলবে না। হ্যাঁ না মিলে করার নেই, দেখো W ইকুয়াল টু
আচ্ছা টি ইকুয়াল টু মিলে গেছে, শেষ। এখানে এবার হচ্ছে টি, টি ইকুয়াল টু ডাব্লিউ এর সাথে উপরে এত ডেল স্কয়ার অফ বাই ডিভাইড বাই 2 এল স্কয়ার। হ্যাঁ এই তো হয়ে গেছে। আর পি এর মানটা, এখন পি এর মানের জন্য এই যে 1 নম্বর সমীকরণ দেখতেছো না, বলো 1 নম্বর সমীকরণে টি এর মান বসাও, 1 নম্বর সমীকরণে টি এর মান বসাও, চলো তাহলে পি এর মান পাবা পি ইকুয়াল টু 2l ডিভাইড বাই এল স্কয়ার প্লাস এ স্কয়ার ইন্টু ডাব্লিউ অফ এল স্কয়ার প্লাস এ স্কয়ার ডিভাইড বাই 2 এর সাথে 2 কাটা গেল, এ ডাব্লিউ বাই এল নাকি ডাব্লিউ এ বাই এল, কোনটা লিখছি দেখি, এ ডাব্লিউ বাই এল। প্রমাণিত। তো আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু শেষ করতে পারছি, ঠিক আছে, পারছি না, হলো পারছি। দেখো স্ক্রিনশট নাও, আজকে আর করাবো না, বা অনেকক্ষণ হয়ে গেছে, 1.5 ঘন্টা প্লাস, শেষ করে স্ক্রিনশট নাও, আজকে শেষ করব। করাবো নাকি করাবো না বলো, আর এক দুটো করাবো কিনা? বাকিটা কি চাও? ফেসবুকে যারা আছে বলো, যে কয়জন আছে ফেসবুকে বলো, আর করাবো নাকি করাবো না। স্লাইড গেল, পরের স্লাইড হ্যাঁ ফেসবুকে যারা আছে বলো করাবো কিনা। আর ফেসবুকে ওরা আসলে বোবা টাইপের স্টুডেন্ট, কমেন্ট টমেন্ট করে না। আচ্ছা দেখো উঠাও। আচ্ছা শেষ, আজকে আর না করে এটাই ভালো। ছুটি, হ্যাঁ ছুটি, ছুটি 9:30 থেকে 11:13। বাহ, স্থিতিবিদ্যার ক্লাস আমি নর্মালি অফলাইনে 1 ঘন্টা করে নিই, কারণ এর বেশি নিতে গেলে ভেজাল হয়ে যায়। তোমাদেরকেও আস্তে আস্তে কথা বলে বলে এই জন্য আমি নিতেছি। তোমরা আমাকে পেইন দিছো অনেক, বলে নিব, দেখি কঠিন চ্যাপ্টার এবার বড় করে নিই, যাক দেখা হয়। আচ্ছা ওকে, হ্যাঁ ক্ষুধা লাগছে, আমিও রাতে কিছু খাই নাই, আমি টানা হচ্ছে ক্লাস নিচ্ছি আজকে, সেই দুপুর 12:30 থেকে টানা, সকাল থেকে একটানা কাজ করতেছি, মানে অবস্থা খুব কাহিল। যাই হোক আল্লাহ ভরসা। ওকে, সো আমরা এই পর্যন্ত শেষ করছি। নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের পরের অংশ যাবে, ঠিক আছে, পরের অংশগুলো আমরা করাবো, দেখি যতটুকু হয়। নেক্সট ক্লাসে আমি টার্গেট রাখবো বেশি করে করাইতে, তারপরেও যদি ফুল অর্থে শেষ না হয় আবার ক্লাস নিব। এইভাবে আমরা সব অঙ্ক ধরে ধরে করাবো, কারণ স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা হচ্ছে অনেক কঠিন, এখানে হচ্ছে ডিফিকাল্ট, আসলে কঠিন। সো তারপরেও যতটুকু সহজ করে তোলা যায়, তোমরা একটু বাসায় 2-3 বার করে কইরো, তাহলে দেখবা যে সহজ হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।